প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। রোজার হাসিতে পুরো বাড়ি হাসছিল। আধা ঘন্টা পরে নোমান অনেকগুলো মাছ কিনে নিয়ে আসলো। সোহানা আর তার শাশুড়ি মাছ কাটতে শুরু করলো। তাদের সাথে রোজাও মাছ কাটতে ইচ্ছা করছিল। রোজার জোড়াজুড়িতে ভাড়াটিয়াদের একটা বটি চেয়ে নিয়ে এলো। রোজা তাদের সাথে মাছ কাটছে আর গল্প জুড়ে দিয়েছে। কখন শুভ এসে পেছনে দাঁড়িয়েছে রোজা জানে না। রোজাকে একদম বাঙালির সাথে মারাত্মক সুন্দরী লাগছিল। কোমরের শাড়ি গুজিয়ে ছাইয়ের গাদা হাতে মাখিয়ে মাছ কাটছে আর হো হো করে হাসছে। সামনের ছোট চুলগুলো বারবার সামনে চলে আসছে রোজার। কনুই দিয়ে বারবার চুল সরাচ্ছে। কনুই দিয়ে কি আর চুল ঠিকঠাক ভাবে সরানো যায়? সোহানা বলছে, রোজা এই মুহূর্তে যদি তোর উনি থাকতো না, কি রোমান্টিক ভাবে চুলগুলো সরিয়ে দিত। রোজা হাসছে। এবার চুল আরো বেশি করে সামনে এলো। তিনজনের হাতেই ছাই। কে হেল্প করবে রোজাকে? রোজা এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজতে হঠাৎ দেখলো শুভ দাঁড়িয়ে আছে, প্যান্টের পকেটে হাত গুজে। রোজা শুভকে ডাকলো। এই যে অশুভ, প্লিজ হেল্প মি। শুভ এগিয়ে এসে বলল, হোয়াট? দেখছেন না অসুবিধায় ভুগছি, ফুলগুলো সরিয়ে দিন। শুভ এমন প্রস্তাবে ভ্যাবাচাকা খেয়ে গেল। রাজের আম্মার দিকে তাকালো। সে কি ভাববে? রাজের আম্মা বুঝতে পারলো শুভর অস্বস্তি হচ্ছে। শুভকে একটু সহজ করে দিতেই রাজের আম্মা বলল, বাবা, আমাদের সবার হাতে ছাই রোজ করে একটু অসুবিধা হচ্ছে। শুভ বেশ লজ্জা পাচ্ছিল, তবু রোজার চুল আলতো ভাবে কানের নিচে গুজে দিল। আস্তে করে বলল, আর কাজ করতে হবে না, একটু ভিতরে আসুন। শুভ ভেতরে চলে গেল। রোজা কিছুক্ষণ মাছ কাটা রেখে রোজা ভিতরে চলে গেল। বেসিন থেকে রোজা হাত ধুয়ে শুভর কাছে গেল। শুভ রোজার হাতে কতগুলো শপিং এর ব্যাগ ধরিয়ে দিল। মিস ইরহাম আহমেদ রোজা, এখানে কি আপনি জিগিরি করতে এসেছেন? যদি এতই কাজ করতে পারেন তাহলে আমাকে বলতেন, আমার বাসায় জিএ চাকরিটা ইন্টারভিউ ছাড়া দিয়ে দিতাম। তাছাড়া এটা কি আপনার বাবার বাড়ির দক্ষিণ গড়ের বারান্দা যে বসে বসে হো হো করে হাসছেন? শুভ চোখে মুখে বেশ গম্ভীর ভাব। রোজা ব্যাগগুলো হাতে ধরে বোকা বনে দাঁড়িয়ে আছে। কি করবে আর কি বলবে কিছুই বুঝতে পারছে না। এই মানুষটার আসলে সমস্যা কি? এতগুলো কথা শোনালো, সবগুলোর উত্তর কিভাবে দিব? একটা করে শুরু করে প্রথমে কি বললো, আমাকে ঝিয়ের চাকরি দেবে। আমি হলাম এক বাপের এক মেয়ে, আমাকে কি তার কাজের মহিলার মতো মনে হচ্ছে? কিভাবে কথা, যেন ওনার বাবা কয়েকটা কোম্পানির মালিক, সেখানে ঝিয়ের চাকরির জন্য ইন্টারভিউ দেওয়া লাগে। আমাকে যদি আর একটা বাজে কথা বলে, ওনার খবর আছে। বুঝলাম না, ওনার এত অসহ্য কথা আমি শুনতে যাব কেন? কে উনি? মিনিমাম ভদ্রতা নেই না ওনার? আমি ওনার কিছুই হই না, তা সত্ত্বেও আমাকে নিয়ে পড়ে আছেন। বিরক্তি করলো। রোজা মনে মনে ঝগড়া করে চলেছি। শুভ মুখের দিকে তাকিয়ে শুভ রোজার মুখের সামনে তুই বাজিয়ে পড়ল, ও হ্যালো, সেই বুইরের সাথে রোমান্টিক ভাবনায় হারিয়ে গেছেন নাকি? এমন ভাবে ভাবনায় বিভোর আছেন দেখে তাই মনে হচ্ছে। রোজা এবার বেশ থমথমে কণ্ঠে বলল, আমি এখানে জিগিরি করতে এসেছি, এটা কেন মনে হলো আপনার? আপনার আমাকে আসলে কি মনে হচ্ছে একটু বলবেন মিস্টার আয়ান আহমেদ অশুভ? শুভ মুখে হাত বেঁধে রোজার দিকে তাকিয়ে বলল, কারণ কোমরের শাড়ি গুজে ছাই দিয়ে মাছ কাটছিলেন, অ্যাজ লাইক রিয়েল জি। রোজা বলল, দেখুন, আমি মাছটা যাকে কাটিনি কখনো। আমি জাস্ট শখ করে করেছিলাম সোহানা আপুদের সাথে। আমার ওনাদের সাথে কাজ করতে খুবই শখ করছিল। শুভ বেশ চিন্তিত মুখে বলল, যদি হাত কেটে যেত তো? রোজা বেশ ভাবুক দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, কাটলে হাত কাটতো, আপনার কি তাতে? আপনার ভাব দেখে মনে হচ্ছে আমাকে নিয়ে কত চিন্তিত আপনি। তো আপনার কি মনে হচ্ছে আমি চিন্তিত নই? আপনি চিন্তিত? রিয়েল? জাস্ট শাট আপ মিস ইরহাম আহমেদ রোজা। রোজা শুভর এসব বিরক্তিকর কথায় গা জ্বলে যাচ্ছে। রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম রোজার। রোজা এবার নিজেকে একটু কন্ট্রোল করে নিয়ে বলল, আমাকে আপনার বাসায় ঝিয়ের কাজ করতে বললেন কোন সাহসে? শুভ ড্যাম কেয়ার ভাব নিয়ে বলল, এতে সাহসে কি আছে মিস ইরহাম আহমেদ রোজা? এখানে আপনি ঘুরতে এসেছেন, মাইন্ড ইট, কাজ করতে নয়। কেন কাজ করবেন আপনি? প্রয়োজনে এরা কাজের মানুষ রেখে নেবে, তবুও আপনি কোনো কাজ করবেন না। আপনি যে মাছ ভালোভাবে কাটতে পারেন না, আপনার হাতের দিকে তাকিয়ে বুঝেছিলাম। হাত কেটে গেলে ব্যথা পেতেন না? রক্ত বের হতো। আর আমি রক্ত দেখলে মাথা ঠিক রাখতে পারি না, অসুস্থ হয়ে পড়ি। আসলে কি শুভ রক্ত দেখতে পারে না, নাকি রোজার হাত কাটা নিয়ে চিন্তিত?
অপ্রকাশিত ভালোবাসাগুলো কি সুন্দর, তাই না? প্রকাশের আগে মাঝে ছটফট করা ভালোবাসাগুলো বাইরে বেরোনোর জন্য ভীষণ ছটফট করে। প্রেমে পড়ার মুহূর্তের থেকে সুন্দর মুহূর্ত কি এই পৃথিবীতে কোথাও আছে? একজন বিরক্ত করছে কথা বলার জন্য, অন্যজন বিরক্ত হয়েও ভালো লাগছে কথা বাড়ানোর জন্য। রোজা আবার বলল, আর আমার হাসি নিয়ে সমস্যা কি আপনার? বিকজ একটু বেশি ডিসডেস আপনার হাসি। দেখছিস কি? একটা ছেলে একটা মেয়ের হাসি নিয়ে কি বলতে চায় আপনি কি রিয়েলি বুঝেন না মিস ইরহাম আহমেদ রোজা? আপনি কি এতটাই ছোট? আই থিঙ্ক বোঝার বয়স হয়েছে। রোজার এক মুহূর্তের মধ্যেই অন্যরকম ভালো লাগার দোলা দিল। শুভ কি বলতে চাইছি সে অনুমান করতে পারলো, তবুও শুভর মুখে শোনার জন্য মরিয়া হয়ে উঠলো। আমি বুঝি না, আপনি বলুন। ওখানে ফাঁকা জায়গা রেখেছি, কোনো একটা বসিয়ে দিব। শুভ রোজার দিকে দুবার এগিয়ে গিয়ে পড়লো। একটু বেশি বিশ্রী। হ্যাপি আপনি? রোজার সব আশা নিরাশায় পরিণত হলো। আত্মসম্মানে লাগলো রোজার। একটা ছেলে তার হাসি নিয়ে এত বাজে কথা কিভাবে বলতে পারলো? এর দেওয়া এসব পোশাক আমি নিব কেন? এসব ভেবে রোজা শুভর হাতে তার হাতের শপিং এর ব্যাগগুলো ধরিয়ে দিয়ে বলল, ধরুন আপনার পোশাক, আমি এসব নিব না। আমাকে দুলাভাই এনে দেবে। আর আপনি মিথ্যে বলছেন কেন? আমি আপনাকে টাকা দিয়েছি। পরপুরুষে থেকে নিবেন সেটা কি খুব ভালো দেখাতো? উনি মোটেও আমার পরপুরুষ নন, দুলাভাই। আম গাছ তাল গাছ জোড়ানো দুলাভাই, তাই তো? উনি পরপুরুষ আর আপনি কি আপন পুরুষ? আমি তো ফ্রিতে দিচ্ছি না, এর মূল্য পরে নিয়ে নিব। ও পাপা, আমি ভাবলাম গিফট করেছেন। ভালোই গিফটটা আছেন। গিফট চাই আপনার, সেটা বললেই হতো। আপনার বিয়েতে স্বয়ং আমাকেই গিফট করব। আপনাকে দিয়ে কি গায়ে মাখবো? আমাকে গায়ে মাখলে কি হবে বুঝতেই তো পারছেন। পারবেন আমাকে সামলাতে মিস ইরহাম আহমেদ রোজা? আপনি এত বেহায়া কেন মিস্টার অশুভ? আমাকে রাগাচ্ছেন আবার বেহায়ার মতো কথা বলছেন। শুভ ঝুঁকে এসে বলল, মানুষ কখন বেহায়া হয় জানেন? কিভাবে জানবো? আপনাকে না দেখলে বেহায়াই কি চিনতামই না। মানুষ জীবনে একটা জায়গায় বারবার বেহায়া হয়। যেহেতু আপনি এখনো তার উত্তর জানেন না, প্রশ্নটা তোলা রইল, উত্তর খুঁজে পেলে জানাবেন। এসব বেহায়া কথার মানে খোঁজার কোনো দরকার নেই। আপনার এসব আমি নিবও না। কেন এনেছেন আপনি? তাছাড়া আপনি আমার কিছুই হন না। আমি কিছুই না শিওর আপনি? হ্যাঁ শিওর। বাট আই এম নট শিওর। আই থিঙ্ক ইউ আর রং। যদি এগুলো এখনই গ্রহণ না করেন, ওই যে ভিডিওটা মনে আছে আমাকে চুমু দেওয়ার, ওইটা আমি ভাইরাল করে দিব। রোজা ভীষণ মুসিবতে পড়লো। এই ভিডিও থ্রেট আর কি কি করবে শুভ কে জানে। রাজ শেষ দিতে দিতে বাসায় প্রবেশ করলো। কিছুক্ষণ আগে মিস রাফির সাথে দেখা করে ছবি তুলে এসেছে। রাজ শুভর সাথে রাজের কয়েকজন ফ্রেন্ড। রাজের কয়েকজন ফ্রেন্ড ছিল সাথে, তারা রাজের বাসায় আসছিল। কেননা রাজ রোজার ভীষণ প্রশংসা করেছে। রোজা দেখতে পরীর মতো। শুভ মনে হচ্ছিল রাজের গলা টিপে ধরতে। শুভ রাস্তা থেকে রাজের ফ্রেন্ডের বিদায় করে বাসায় আসলো। কেননা শুভ চায়নি রোজাকে এসে এইভাবে সবাই দেখুক। হাতে আইসক্রিম নিয়ে বাসায় প্রবেশ করলো রাজ আর শুভ। রোজার পরনে তখন কালো প্লাজো আর সাদা কামিজ, সাথে সাদা ওড়না। অসম্ভব সুন্দর লাগছে রোজাকে। রাজ রোজাকে দেখি টাস্কি খেয়ে গেল। শাড়ি ছেড়ে আবার নতুন ড্রেস। রাজ বেশ সন্ধিহান ভাবে পড়লো, ভাই শুভ, এই মেয়েটার কত রূপ দেখলাম, এই নিয়ে সব রূপেই রূপবতী। শুভ মুহূর্তে মুহূর্তে মুগ্ধ হচ্ছে রোজাকে দেখি। শুভ রাজকে বলল, অন্যের বউ হয় সে ভাই, কন্ট্রোল কর, না হলে পস্তাবি কিন্তু। শুভ, তোমার ব্যবসা ভালো লাগছে না কিন্তু, কাহিনী কি? কাহিনী ইজ নাথিং ইয়ার। নড়াইলে এসে কেটে গেছে 3 দিন। এই 3 দিনে অসংখ্যবার শুভ রাগিয়েছে রোজাকে। তাদের মাঝে ভালোবাসার দরুন খুনসুটি এগোচ্ছে। সোহানার ফোন থেকে রোজা কথা বলেছে অহনার সাথে। অহনা মারাত্মক একটা নিউজ দিল রোজাকে। রোজা চলে আসার 2 দিন পরেই অহনার বিয়ে ঠিক হয়েছে। ছেলেটা দেখতে নাকি মারাত্মক হ্যান্ডসাম। অহনা ভীষণভাবে খুশি ছেলের ছবি দেখে। অহনার খুশি দেখে রোজা বলল, তুই কোনো রাজপুত্রের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে অহনা? রোজা, তুই দেখলে ক্রাশ খাবে পাক্কা। উফ, কি যে হ্যান্ডসাম দেখতে। এক্ষুনি ছবি দেখা, তার ফেসবুক আইডি দিয়ে আমাকে। আরে আমি জাস্ট ছবি দেখেছি রোজা, ফেসবুক আইডি জানি না। মাত্র তো বিয়ে ঠিক হলো, ধৈর্য ধর পাগলি। রোজা ভীষণ এক্সাইটেড কখন সে অহনার হবু বরের ছবি দেখবে। সোহানা আর রোজা অহনার বিয়ে নিয়ে বিশাল প্ল্যান করে ফেললো। বিয়েতে কে কি পরবে, কে কি শপিং করবে,
যারা রাজ আর শুভ রোজার কাছে পাত্তাই পাচ্ছে না। সে এখন অহনার হবু বর নিয়ে চিন্তিত। এই রাজপুত্র দেখতে কেমন হবে? রোজা বারবার ভাবছে। এই অশুভ থেকেও কি সুন্দর হবে দেখতে? না, তা হতে পারে না। এই অশুভটা সব থেকে সুন্দর দেখতে। শুভকে অশুভ নামে ডেকেও ভীষণ তৃপ্তি পায় রোজা। এদিকে শুভ সারাদিন রোজাকে 2-4 বার ভিডিওর কথা মনে করিয়ে দিতে যাচ্ছে। সেদিন রাতে রাজা শুভ ঘুমিয়ে পড়েছিল। রোজা চুপি চুপি রাজের ঘরে প্রবেশ করলো। তার উদ্দেশ্য শুভর ফোন থেকে তার ভিডিও খুঁজে বের করা আর ডিলিট করা। শুভর ফোন নেওয়া কি অতটাও ইজি ছিল? কমলা রঙের কৃত্রিম আলো জ্বলছে রুমে। কৃত্রিম আলোতে রুমের সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। বিশাল বড় এই রুম। রুমের মাঝখানে বিশাল বড় একটা খাট রাখা। রুমের মাঝে ফোমের সিঙ্গেল 2টা সোফাও আছে। একটা ড্রেসিং টেবিল আর একটা আলমারিও আছে। রাজের রুমটা বেশ ভালোই লাগলো রোজার। গরমে রাজ প্রায় হাফ প্যান্ট পরে ঘুমিয়ে একবার তাকিয়ে রোজা ভীষণ লজ্জায় চোখ সরিয়ে নিল। আসলে এইভাবে মধ্যরাতে কোনো ছেলের রুমে প্রবেশ করা ঠিক নয়, কিন্তু বাধ্য হয়ে রোজাকে আসতে হয়েছে। আর শুভর পরনে 3 কোয়ার্টার, খালি গায়ে শুয়ে আছে ডান দিকে কাত হয়ে। রোজা চুপি চুপি পা টিপে টিপে এগোচ্ছে। শুভ বালিশে এদিক ওদিক হাত টাচ্ছে। কোনোভাবে ফোনটা খুঁজে পেলে সে ভিডিও ডিলিট করে দিয়ে চলে যাবে। শুভর হাতে নিচেই ফোন ছিল। ফোন খোঁজার সময় হাত যখন বালিশের সাইড দিয়ে খোঁজাখুঁজি করছিল, ঠিক তখনই শুভ রোজার হাত টেনে ধরে। রোজা ভীষণভাবে চমকে গিয়ে ভয় পেয়ে যায়। এখন যদি শুভ এই বাসার সব মানুষ জড়ো করে, তাহলে ব্যাপারটা কি ভালো দেখাবে? মান সম্মান যা আছে সব যাবে। মানুষ কি ভাববে তাকে নিয়ে? রোজা নিজের হাত ছোটানোর চেষ্টা করছে প্রাণপণ দিয়ে। সে কোনোভাবে এখান থেকে পালাতে পারলে বাঁচে। রোজার সকল চেষ্টা ব্যর্থ হল। একজন শক্তপোক্ত মানুষের হাতের বাঁধন ছোটানো কি এতই সোজা? শুভ এবার নড়ে চড়ে সোজা হয়ে শুয়ে রোজাকে এমন ভাবে নিজের দিকে টান দিল, রোজা অনায়াসে শুভর বুকের উপর ঝুঁকে পড়ল। শুভর চোখ বন্ধ আছে এখনো। রোজা প্রাণপণ চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর। এখন কি করবে? রোজার হার্টবিট বেড়ে চলেছে ক্রমশ। মধ্যরাতে একটা ছেলে তাকে টেনে ধরে বুকের উপর ঝুঁকিয়ে রেখেছে। ব্যাপারটা মোটেও সহজ নয়। শুভ একদম ঘুম ঘুম শক্ত কণ্ঠে বলছে। পালানোর চেষ্টা করছো মিস ইরা আহমেদ রোজা? রোজা এবার আরো ভয় পেয়ে গেল। শুভ কি জেগেছিল নাকি? রোজা আশ্রে এসে জেগেছে। রোজা রাতে নীরবতা মতোই নীরব কণ্ঠে বলল, জেগেছিলেন? সো সরি, প্লিজ ভুল বুঝবেন না। আপনি যা ভাবছেন তা কিন্তু নয়। না তো, ঘুমিয়েছিলাম না। তাহলে বুঝলেন কিভাবে আমি এসেছি? আমি জেগে থাকি আর ঘুমিয়ে থাকি। তোমার উপস্থিতি আমি বুঝতে পারি রোজা। সো সরি, প্লিজ আমাকে ছেড়ে দিন শুভ। তুমি বারবার আমার এত কাছে চলে আসো কেন রোজা? কখনো জড়িয়ে ধরো, তো কখনো একদম ভূতের মতো ভয়ে শরীরের সাথে লেপটে যাও, কখনো কাঁধে মাথা রেখে ঘুমাও, আবার চুমু দাও। এখন আমার মধ্যরাতে আমার বেডরুমে আমার নিঃশ্বাসের একদম কাছাকাছি। এসবের মানে কি রোজা? লজ্জায় রোজার মরে যেতে মন যাচ্ছে। কি বিশ্রী কথাগুলো শুনতে হলো তাকে। সে এইসবই ছিল তার কপালে। মধ্যরাতে যে ছেলের প্রতি ক্রাশ খেয়ে আহত, রোজা আবার সেই কথাগুলো বলছে। শুভর এই ঘুম ঘুম কণ্ঠের কথাগুলোর মাঝে রোজা যেন অন্য কিছু খুঁজে পাচ্ছে। রোজা জড়ানো কণ্ঠে বলল, আমাকে তুমি কেন বলছেন যে? তুমি আমার অনেক জুনিয়র, তুমি বললে তো দোষের কিছু নেই। তোমার এই ঘুম ঘুম কণ্ঠ রোজাকে আরো উইক করে ফেলেছে। রোজা বলল, আমার হাত ছাড়ুন, কেউ দেখে ফেলবে। এতই যদি ভয়, তো এখানে এসেছো কেন মিস ইরা আহমেদ রোজা? এত রাতে আমার রুমে আমায় মিস করছিলে বুঝি? কি হলো সত্যিটা বলো না প্লিজ। শুভর মুখে প্লিজ শব্দটা প্রথম শুনলো রোজা। তাছাড়া রোজাকে শুধু রোজা বলেও ডাকছে। ব্যাপারটাতে অন্য কিছু সন্দেহ হচ্ছে রোজার। ভীষণ ভালো লাগা কাজ করছে রোজার। না, আমি আসলে এখানে ভুল করে চলে এসেছিলাম। বারবার ভুলে কি তুমি আমার বাহুডোরে এসে পড়ো? ইস, এই ভুল সারাদিন সারাক্ষণ করতে পারো না? আমি জাস্ট ফিদা তোমার প্রতি রোজা। ইরহাম আহমেদ রোজা বাদে শুধু রোজা শুনে রোজার আরো বেশি ভালো লাগছে। ঘুম ঘুম কণ্ঠে মাতাল করে তুলছিল রোজাকে। প্রেমের তুফান বয়ে যাচ্ছিল ভিতরে। প্রিয় মানুষটা হৃদয়ের কাছাকাছি এলে বুঝে এতটাই ভালো লাগে। রোজা বলল, দেখুন, আমি সত্যি ভুলে এসেছি এখানে, কিন্তু হঠাৎ আপনার ভ্রুর দিকে খেয়াল গেল, তাই দেখছিলাম এত সময়। আর আপনি অন্য কিছু ভাবছেন। আমার ভ্রুর প্রতি ক্রাশ তুমি, তাহলে আমার প্রতি কেন নাও? এসব কি বলছেন আপনি? আমি আসলে বুঝতে পারছি না। কি আছে এই কাটা ভ্রুতে, যা দেখতে তুমি এত মরিয়া হয়ে ভয় ডর কলঙ্ক রেখে এখানে চলে এসেছো? কেন
কোনো মেমোরি আছে বুঝি? কোনো বয়ফ্রেন্ড ছিল? এমন কাটাপুর কোনো ছেলে? দেখুন, ঘুমের ঘরে আপনি কেমন যেমন করে কথা বলছেন। আমি এখন আসি। শুভ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, দ্রুত শার্টটা গায়ে দিল। রোজা দরজা পর্যন্ত চলে গিয়েছে। শুভ রোজাকে ডাকলো। রোজা, হুম। আমাকে কি চরিত্রহীন ভাবো? মন থেকে বলবে। হঠাৎ এমন প্রশ্ন? কিছুক্ষণ আগে যেভাবে অন্য ছেলেরা কথা বলে আমিও বলেছিলাম। আমি বোঝার চেষ্টা করেছিলাম আমাকে আসলে তুমি কেমন চরিত্রে ভাবো। এখন নিশ্চয়ই ভাবছো আমি ন্যারো মাইন্ডের। না তো, এমন ভাববো কেন? আপনি তো তেমন কিছুই বলেননি। তুমি আমার অনেক ছোট রোজা, তাই তুমি বলছি, মাইন্ড করো না, ওকে? আপনি কি ভালো হয়ে গেছেন? খারাপ ছিলাম কবে? সব সময় তো অশুভই ছিলেন। আমার সাথে কেমন বিরক্তকর ভাবে কথা বলতেন। সবসময় যদি বিরক্ত নিয়ে থাকি, প্রেমিকা কাছে আসবে কিভাবে? তেতো ভেবে পালাবে। রোজা, ট্রাস্ট করতে পারবে আমায়? কেন? অ্যাকচুয়ালি ছাদে যেতাম একটু, অপরিচিত জায়গা, ঘুম আসছে না আমার, অস্থিরতায় কাজ করছে। একা গেলে ভালো লাগবে না, তুমি গেলে ভালোই লাগবে। আমার সাথে ছাদে যেতে পারবে রোজা? চলুন, রাজ ভাইয়াকেও ডাকুন, একসাথে যাই। ও ঘুমালে আর হুঁশ থাকে না। তাহলে সোহানা আপুকে ডাকি। সে তার জামাই নিয়ে ঘুমাচ্ছে, এখন তাকে ডাকা কতটা শোভনীয় হবে? তাহলে আন্টিকে ডাকি। তোমার যেতে হবে না, প্লিজ। তোমার রুমে যাও, আমি একাই যাচ্ছি। রাগ করলেন মনে হচ্ছে। নো। আচ্ছা চলুন। না, আমি ঘুমাবো এখন, কোথাও যাব না। এক্ষুনি বললেন যে ঘুম পাচ্ছে না। সেটা 2 মিনিট আগের কথা, 2 মিনিটে অনেক কিছু চেঞ্জ হতে পারে। রোজা বুঝতে পারলো শুভ একটু রাগ করেছে। এই প্রথমবার শুভ রোজার সাথে ভালো ব্যবহার করেছে, তার মনটা ভাঙা যাবে না। রোজা চট করে শুভর হাত ধরে টেনে বলল। চলুন আগে, আমার ঘুম পাচ্ছে না, আপনাকে যেতেই হবে। রোজা হাত ধরাতে শুভ শিউরে উঠল। এই ছোঁয়াটা এত সুন্দর অনুভূতি দেয় কেন তার শরীর আর মনে। বেশ বড় একটা ছাদ রাজদের, তবে ছাদটা খুব অপরিষ্কার, ইটার বালু ছড়াছড়ি। এখানে 3 তলার কাজ চলছে। চাঁদের নরম আলো এসে পড়ে চারিদিকে, সোনালী আলোতে সবকিছু চিকচিক করছে। চাঁদের নরম আলো গায়ে মেখে রোজা বলছে। আজকে চাঁদটা সুন্দর, তাই না? রোজার দিকে তাকিয়ে মনে মনে বলল। চাঁদের সৌন্দর্য কি তোমার থেকেও বেশি রোজা? রোজা শুভকে একটা ঝাঁকি দিয়ে বলল। অশুভ, চাঁদটা সুন্দর না? অশুভটা মনে করেন বলতে ভালো লাগে, তাই বলেছি। আবার রাগ করছেন না তো? শুভ হাসলো আর বলল। চাঁদ, তুমি সত্যিই সুন্দর। সুন্দর মানবী তোমার প্রশংসা করছে, তুমি কত লাকি। কেউ তো আর আমার প্রশংসা করে না। আপনিও সুন্দর, ভীষণ সুন্দর। আমাকে বলছো? জি অশুভ। শুভ অবাক হয়ে তাকিয়ে আছে রোজার দিকে। রোজা আবার বলল। আপনার অস্থির লাগছিল কেন? কাউকে মিস করছিলেন? হুম, কাকে? আমাকে যে মিস করছিল তাকে। রোজার হঠাৎ হেঁচকে উঠে গেল। অশুভ কি বুঝে গেল আমি তাকে ভয়ানক রকমের মিস করছি? আমার চোখে মুখে কি কিছু বোঝা যাচ্ছে? শুভ রোজার হেঁচকে দেওয়া চোখে মুখে তাকিয়ে আছে। হেঁচকে কমছেই না। শুভ শুনেছে যখন কারো হেঁচকে ওঠে তখন অবাক করা কিছু করতে হয়, যেমন আজ কবি কোনো কথা বলতে হয় যেটা শুনে তার মন সেদিকে চলে যায়, বা আশ্চর্য কিছু করতে হয় যাতে হেঁচকির থেকে মন সেদিকে ঘুরে যায়। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে শুভ চোখে অসম্ভব মায়াবতী নারী চাঁদের আলোতে দাঁড়িয়ে সেকেন্ডে সেকেন্ডে হেঁচকে তুলে যাচ্ছে। রোজার সামনে কাটা চুলগুলো মুখের উপর পড়ে আছে। শুভ খানিকটা দূরে দাঁড়িয়ে উপভোগ করছে সেই ভয়ানক সৌন্দর্য। এখনই ছুটি গিয়ে বলতে মন চাইছে, ভালোবাসি রোজা। কিন্তু জড়তা, লজ্জা, ভয় আটকে দিচ্ছে শুভকে। শুভ রোজার কাছে ধীরে ধীরে এগিয়ে এলো, আর রোজা হেঁচকে তুলে যাচ্ছে। হঠাৎ শুভ রোজার 2 হাতে নিজের হাতের মধ্যে নিল। রোজার ছাদের সৈদ্যতলা ওয়ালে পিঠ ঘেঁষে দাঁড়িয়ে আছে। দুজনের হাত পিঠ দুজনকে ভালোবাসে বলতে চাইছে। শুভর এইভাবে হাত ধরাতে রোজার বুকে দুরুম দুরুম বাড়ি দিচ্ছে। শুভ কি তাকে কিছু বলতে চাইছে? হেঁচকে দিতে দিতে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে রোজা। শুভ রোজার সামনে আসা চুলগুলো কানের নিচে গুজে দিতে দিতে বলল। আমার যেন তোমায় কাজল পরতে হবে না, বৃত্ত কালো টিপ পরতে হবে না, তোমার কোমর ছুঁই ছুঁই দীর্ঘ চুল লাগবে না, চুলে মুখে রং, গায়ে সুগন্ধি ছিটাতে হবে না। আমি তোমায় ভালোবাসি। এই বেলায় মিথ্যে প্রেমের অভিনয় করতে আসিনি। তাই তোমার যা কিছু খোঁজ, যা কিছু বল থাকুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর যাই হোক, আমার জন্য তোমার গটা করে সাজতে হবে না, সবচেয়ে ভালো শাড়িটা পরতে হবে না, নিয়ম করে শাসন করতে হবে না।
যদি প্রেম না বোঝো তবে কষ্ট করে প্রেমের পূজারী হতে হবে না। তোমার যা কিছু বলবাল অসুন্দর আছে তাই আমার কাছে সুন্দর, তা নিয়ে আমি দিব্যি সুখে থাকবো। মূলত আমি তোমায় ভালোবাসি। তোমার সাথে প্রেম নিয়ে ব্যবসা তো করতে আসিনি যে দাম দর করে লাভ ক্ষতি হিসাব করবো। আমার জন্য তোমার নতুন করে মিষ্টি কথা শিখতে হবে না কেমন করে রাগ ভাঙাতে হয়, কায়দা করে তলপেটের ম্যাথ চোখে কিনারায় ভাস লুকাতে হবে না। তোমার কথার মাঝে যে বিষ নিয়ম ভাঙার যে দোষ আছে তাতেই না হয় আমি মুগ্ধতা খুঁজে নিব। হয়তো ভাবছ এত এত দোষ, এত এত অনিয়ম, তবুও এত ভালোবাসা না চাই, সবই আধিক্যতা। দুদিন পর কই হারাবে ভালোবাসা আর কই হারাবে মধুর কথা। সত্যি বলছি, এগুলো আধিক্যতা না, এরও একটা কারণ আছে। কারণ তো একটাই, আমি তোমায় ভালোবাসি। আর আমি তো কোনো সওদাগর নই যে প্রেম নিয়ে সওদা করব। প্রেম নিয়ে যে সওদা করে লাভ ক্ষতি হিসাব করছে, নারীর হাজারো খুঁজে বেড়ায়, সে আর যাই হোক আমার কাছে কোনো প্রেমিক হতে পারে না। রোজার হিচকি ততক্ষণ কোথায় গিয়ে দাঁড়িয়েছিল রোজা নিজেও জানতো না। প্রিয় মানুষের মুখে প্রিয় কিছু বাক্য শুনলে মন দূর অজানায় কল্পনায় হারিয়ে যাওয়াটা মারাত্মক কোনো অন্যায় নয়, বরং মন হারানোটাই বোধহয় মারাত্মক অন্যায়। মাথার উপর স্থির হয়ে কিরণ ছড়ানো দাঁড়িয়ে থাকা চাঁদটাও মিটিমিটি হাসছিল। চাঁদ নিজে আস্ত এক ভালোবাসার সাক্ষী হয়ে গেল। এত সুন্দর ভালোবাসার বহিঃপ্রকাশ কেউ কি আগে কখনো করেছে রোজার সামনে? রোজা এক মনে প্রার্থনা করছে এটা যেন সত্য হয়, রোজার যেন নিছক কোনো ভাবনা না হয়। রোজা চোখ বন্ধ করে আছে, চোখ বন্ধ করে অনুভব করছে শুভ তার সান্নিধ্যে এসে বলা কথাগুলো। চোখ বুঝে থাকলে বোধ হয় অনুভূতিরা গভীরে প্রবেশ করতে পারে, ভেতরে আরো বেশি তোলপাড় করতে পারে। শুভ রোজাকে দেখছি যেন রাত পরি দাঁড়িয়ে আছি তার সামনে। মেয়েটা একটু বেশি সুন্দর না? পৃথিবীতে এই মেয়েটা কি কোনো জাদু জানে? কেমন করে পুরোপুরি আসক্ত করে ফেলেছে আমাকে। মেয়েটা কোনো মায়াবিনী নয় তো? তাহলে এত মায়া কোনো মেয়ের মাঝে কিভাবে থাকতে পারে, যাকে ছোঁয়ার থেকে বেশি অনুভব করতে ভালো লাগে? রোজাকে ভেবে শুভ আনমনে নিজের সাথে কথা বলে যাচ্ছে। শুভ রোজাকে বলল, মিস ইরহাম আহমেদ রোজা, কোথায় হারিয়ে গেলে? কি গিয়েছে? রোজা চোখ খুলে তাকালো শুভর দিকে। শুভর মুখে হাসি, ভীষণ সুন্দর ছিল সে হাসি। রোজা, এমন বিশ্রীভাবে প্রপোজ করলাম, রাগ করনি তো? অ্যাকচুয়ালি আমি তোমার হিসকি কমানোর জন্য এমন করেছি। তুমি যেভাবে হিসকি তুলছিলে, জানো কাউকে ভীষণভাবে চমকে দিলে তার হিসকি চলে যায়। এটা জাস্ট হিচকি কমানোর জন্য ছিল। মন ভীষণ খারাপ হয়ে গেল রোজার। অন্য কারণও ছিল। কি কারণ? যে প্রশ্নটা তুলে রেখেছিলাম, মানুষ কোন জায়গায় বারবার বেহায়া হয়, সেই উত্তরটা খুঁজে পেলে এটাও বুঝবে। আমি সত্যি চমকে গেছি শুভ। অশুভটাই তো বেশ ছিল, শুভ কেন আবার? রোজার মুখে স্পষ্ট প্রেমে পড়ার হাসি, ভীষণ হাসি। মানুষটা কাছাকাছি থাকলে মেয়েরা এতটা লজ্জা পায় কেন? চাইলেও লজ্জা লুকাতে পারে না। এই বিল্ডিং এর পাশে যে ছাদটা, সেটা এই বিল্ডিং কে ছুঁই ছুঁই হয়ে আছে প্রায়। রোজা বলল, চলুন না ওই ছাদটা ঘুরে আসি। বলে রোজা লাফিয়ে অন্য ছাদে গেল। রোজা, সাবধানে, যদি পড়ে যেতে। আমি পড়বো না শুভ, আপনিও আসুন না। এখন কি এভাবে ছাদে ছাদে বেড়াবো? হ্যাঁ বেড়াবো, আমার ভীষণ ভালো লাগছে। ওয়াও, আই লাভ দিস শুভ। দেখুন না, একটা ছাদ থেকে আর একটা ছাদের দূরত্ব মাত্র 1 হাতেরও কম ডিফারেন্স। এভাবে কি শহর জুড়ে ঘুরবো রোজা? হ্যাঁ ঘুরবো, তাও আপনাকে সাথে নিয়ে ঘুরবো। তোমার পিছিয়ে তো ঘুরছি কয়েক জন্ম ধরে। কি বললেন? একটু রাগানোর চেষ্টা করলাম আর কি। আমি এখন একটুও রাগ করবো না, আপনি যেটাই বলবেন আমি রাগ করবো না। আমি এখনই তোমায় রাগে দিতে পারি। তার চেষ্টা করে দেখুন। তুমি তো মনে মনে আমাকে ভালোবেসে ফেলেছো, তাই আমার সাথে ঘুরতে চাইছো, রাইট মিস ইরহাম আহমেদ রোজা? ইয়েস রাইট। রোজা আকাশের দিকে দুই ডানা মিলে বলল, আই লাভ ইউ শুভ। এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলছি আমি তোমাকে ভালোবাসি শুভ। শুভ, তুমি শুনতে পেয়েছো? আমি ভালোবাসি তোমাকে। শুভ ধপাস করে ছাদে বসে পড়ল। এখনই বোধহয় হার ফেল হবে তার। এই মেয়েটা সত্যি রাগলো না। শুভর আগে শুভকে আই লাভ ইউ বলে দিল। রোজার মুখে মিষ্টি হাসি, দাঁতগুলো চিকচিক করছে। ঠোঁটের নিচে তিলটা জন্য রোজাকে বেশি সুন্দর লাগে। গ্যাস দাঁতে অসম্ভব সুন্দর টোল পড়ে রোজার গালে। এই সৌন্দর্য না দেখে কি কোনো ছেলে থাকতে পারে? শুভ তার ব্যতিক্রম নয়। শুভকে এভাবে বসে পড়তে দেখে রোজা এগিয়ে এসে শুভর পাশে বসে পড়ল। শুভ, কি হলো আপনার?
এভাবে বুকে হাত দিয়ে রেখেছেন কেন? আর তুমি বা এত সুন্দর করে হাসছো কেন? তুমি জানো হাসে তোমাকে একটু বেশি। আই নো শুভ, আমার হাসি ভীষণ বেশি। মাছ কাটার সময় বলেছিলেন। कुछ नहीं जाना तुमने मिस ইরহাম। রাজদের বাসার নিচে এক বাড়িতে ভীষণ লুচু। তুমি হাসছিলে আর সেই লুচুর মতো তোমার দিকে তাকিয়েছিল। তাই তোমার এই সুন্দর হাসি যেন থামিয়ে রাখো। তার জন্যই মিথ্যে বলা। তোমার হাসি একটু বেশি সুন্দর রোজা। আপনি কি সত্যি ভালো হয়ে গেছেন? আজ হঠাৎ এত ভালো ব্যবহার করছেন কেন? কাহিনী কি অশুভ সাহেব? ভাবলাম অহেতুক তোমাকে রাগিয়ে লাভ নেই। যত রাগাবো তত ভুল বুঝবে। তাছাড়া একই বাড়িতে আছি আমরা, এখন ফ্রেন্ডই তো, কি দরকার ঝগড়া করে? তাছাড়া আর 1 মাস পরে আপনার বিয়ে। বিয়ের আগে এত রাগ শরীরে পুষে নিয়ে বেড়ানো ভালো নয় রোজা। এতে তোমার একমাত্র জামাইয়ের কষ্ট হবে। বেচারা ওদের আগ্রহে বইয়ের মুখের মিষ্টি কথা শুনবে বলে অপেক্ষা করছে। এখন আমি রাগিয়ে রাগিয়ে তেতো বানিয়ে দিলে কি হবে তার? আমার বিয়ে 1 মাস পরে হওয়ার কথা ছিল। আপনি কিভাবে জানলেন বলুন তো? আপনাকে তো আমি বলিনি। কই, আমি তো জানি না, জাস্ট কথার কথা বললাম আর কি। যাই হোক, হওয়ার কথা ছিল বাট হবে না, বিকজ ওই বুড়োটাকে আমি বিয়ে করবো না বলেই পালিয়ে এসেছি। এভাবে পালিয়ে কতদিন বেড়াবে তুমি? এই বাসার উপরে গেলে 10 দিন, তার বেশি থাকলে তো তোমার নিজেরই লজ্জা করবে। আই মিন তুমি মাইন্ড করো না, হ্যাঁ? ভেবে দেখো, এটা তোমার একান্ত কোনো আত্মীয়ের বাসা নয় রোজা। বাবার কাছে ফিরে যাব। বাবা আমাকে ভীষণ ভালোবাসে। আমি গেলেই বাবা আমাকে জড়িয়ে ধরবে। দেখা গেল তোমার সেই বুইরাও জেদ ধরে বসে আছে তোমাকে বিয়ে করবে। তার এমন ইচ্ছে, হয়তো প্রবল ইচ্ছে। ওই অশুভ লোকটার জন্য আজ আমার জীবনের এই পরিণতি। শুভ দেখুন না, দূরে একটা ছাদ বাগান। ওই বাগান থেকে একটা ডালিয়া ফুল প্লিজ এনে দিন না, প্লিজ 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 না বলে নিলে চুরি করা হবে না? প্লিজ 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 শুভ, আমার ভীষণ ভালো লাগে ডালিয়া ফুল। 15-20টা ছাদ পার হয়ে শুভ একটা ডালিয়া ফুল ছিঁড়ে রোজার খোপায় গুজে দিল। শুভ রোজার কানে কানে ফিস ফিস করে বলল, জীবনের প্রথম চুরি এটা, শুধু তোমার জন্য। এই রাতটা শুভ আর রোজার জন্য বিশেষ রাত ছিল। কেননা এই রাতে দুজনের শত্রুতা মিটে বন্ধুত্বে পরিণত হলো। দুজনের মাঝে ভীষণ ভাব ভালোবাসা হয়ে গেল। গল্প করতে করতে অনেক রাত পেরিয়ে গেল। কতগুলো ছাদ পার হয়ে কত দূর এসেছে তারা ঠিক নেই। শুভ প্রশ্ন করলো, রোজা, আমার এই ভ্রু দাগ নিয়ে অনেকবার বলছো তুমি। তোমার কি কোনো স্মৃতি আছে, বিশেষ কোনো স্মৃতি? না মানে, থাকলে বলো, শুনতে ইচ্ছে করছে। আমাদের বাসায় তখন মিরপুরে ছিল। আমি বেশ ছোট্ট, তবে ছোটবেলার সব ঘটনা মনে আছে। আমাদের ব্যালকনির সাথে পাশের বাসার ব্যালকনি একদম মিশেছিল। ওই বাসায় একটা ছেলে থাকে, আমার থেকে বেশ বড় ছিল। ওই ছেলেটা আমাকে বলতো, এই মেয়ে, তুমি এত কিউট কেন, একদম পুতুল লাগে দেখতে। আমি বড় হলে তোমাকে বিয়ে করব। জানেন কি পাকা ছিল? ওই বয়সে কি কেউ বিয়ের কথা ভাবে? ছি ছি। আমাকে খুব খেপাতো আর রাগ হতো আমার। একদিন একটা পাথর ছুঁড়ে মেরেছিলাম রাগ করে। কে জানতো ওইভাবে ভ্রুটা কেটে যাবে। ছেলেটা সাথে সাথে বসে পড়েছিল ভ্রু চেপে ধরে। অনেক রক্ত পড়ছিল। আমি ভয় পেয়ে খুব জোরে কেঁদে দিচ্ছিলাম। ছেলেটা কি অদ্ভুত জানেন, নিজে ব্যথা পেল অথচ আমাকে বলছিল, তুমি কি রক্ত দেখে ভয় পাও? কেঁদো না প্লিজ, আমার ফিউচার বউ। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তার অল্প বয়সে অমন কথা শুনে আমি তো ভীষণ অবাক হতাম। আর ভ্রু কাটার পর ভয়ে তার আর সামনে যেতামই না। তারপর 1 বছর পরে আমরা বাসা চেঞ্জ করেছিলাম, আর দেখা হয়নি তার সাথে। এইটা কি চাপ্পান কাপে স্টোরি ছিল? আরে না, আমি কি তখন প্রেম বুঝতাম নাকি? তবে তাকে পেলে বলতাম সরি। সে সামনে আসলে চিনতে পারবে? একটু না, তবে সে অনেক কিউট ছিল। এরই মাঝে ফজরের আজান দিয়ে দিল। শুভ বলল, রোজা, আজান হয়ে গেল আর আমরা বুঝতেই পারলাম না। 10 মিনিট আগে না এসেছে এখানে? একটা রাত কেটে গেছে আর তোমার কাছে 10 মিনিট মনে হচ্ছে? বাড়ি কেউ দেখে ফেলার আগে চলো ঘুমাতে যাই। বিছানায় এসেও কারো চোখে ঘুম নেই। মনে হচ্ছিল আর একটু সময় থাকলে ভালো হতো। রাতটা কি আর একটু বড় হতে পারতো না? রাতটা এত ছোট কেন হতে গেল? সুন্দর সময় এত দ্রুত শেষ হয়ে যায় কেন? মনে হচ্ছে কখন দিনের আলো ফুটবে আর দুজন দুজনকে দেখবে। ঘড়িতে রাত 4টা বাজে।
দুজন মানবী কারো চোখ ঘুম নেই। নিদ্রাহীন রাত সব সময় দুঃখের নয়, সুখেরও হয়। বিছানায় এই পাশ ওপাশ করতে করতে দুজনকে ভাবতে ভাবতেই ভোর হয়ে গেল। রোজার একটুও ঘুম হয়নি সারা রাত। সকাল 6টায় বেজেছে ঘড়িতে সময় দেখতে দেখতে। খুব ঘড়ি রোজা বিছানা ছেড়ে উঠে আর একটা ড্রেস পরলো। সাজতে ইচ্ছে করছে রোজার, ভীষণ সুন্দরভাবে সাজতে ইচ্ছে করছে। একটা নীল রঙের গাউন আর চুড়িদার পরে মনে হচ্ছিল তার এখন কতগুলো নীল চুড়ি হলে সাজটা পরিপূর্ণ হতো। কিন্তু কোথায় পাবে সে চুড়ি? শুভ চোখে কি তাকে ভালো লাগবে? কপালে ছোট্ট কালো টিপ, চোখে কাজল দিয়ে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে। রোজা বারবার আয়না দেখছে আর লজ্জায় মুখ ঢাকছে। ইস, কি ভয়ানক লজ্জাটাই না লাগছে তার। সোহানা আর রাজের আম্মা নামাজ পড়ে বাইরে বেরিয়েছে। ভোরে রাজের আম্মা হাঁটতে বের হয়, রোজাকে দেখে বলল, আরে রোজা, তোমাকে তো খুব মিষ্টি লাগছে, হাঁটতে যাবে আমার সাথে? হাঁটতে গেলে যদি শুভ উঠে যায়, তার জন্যই তো রোজা এই সাজগোজ। রোজা বলল, আন্টি, আমার না খুব ক্ষুধা পেয়েছে, আমি বিকেলে হাঁটবো আপনার সাথে। তুমি খেয়ে নাও কিছু। বৌমা, রোজাকে রান্নার আগে খাবার বানিয়ে দাও, রাত শুভ ওদের জন্য বানাও। মা, আমি খাবার বানাচ্ছি, আপনি চিন্তা করবেন না। রোজা বারবার উকি দিচ্ছে কখন শুভ উঠবে। এই নিয়ে কয়েক কোটি বার উকি দিয়েছে। তার চোখ দুটো যেন বিশাল কোনো দায়িত্ব পেয়েছে কাউকে দেখার। এত অস্থিরতা কাউকে দেখার জন্য হতে পারে? রোজা জীবনে প্রথম ভার অনুভব করলো। সোহানা এসে বলল, মানে রোজা, একটু দেরি হলো তো, ধুলাবাড়ি ছাড়তেই চাইছিল না। কেন, বউ কি সারা রাত কাছে ছিল না? বিয়ে হোক বুঝবি, সারা রাত কাছে থাকলেও কাছে পাওয়ার চিন্তা বেড়েই যাবে। রোজা এটা বিশ্বাস করে নিল, কেননা কাল সারা রাত শুভ তার পাশে ছিল। তবু মনে হচ্ছে তাকে এখনই দেখতে হবে, মানে এক্ষুনি। সোহানা ডিম আর পরোটা ভাজিয়ে এনেছে। রোজার খাওয়ার কোনো ইচ্ছাই নেই, ক্ষুধা লেগেছে, এটা জাস্ট হাঁটতে না বেরোনোর অজুহাত ছিল। রোজা প্লেটে পরোটা নিয়ে শুধু নেড়েই যাচ্ছে। এরই মাঝে রাজ এসে বলল, হাই পরি, থুকু, নীলপরি। রাজ ভাইয়া, আপনিও না? আমি মারাত্মক ভালো জানি। এখন বলো, ঘুম কেমন হলো? বেশ ভালো। বাই দা ওয়ে রোজা, তোমার বয়ফ্রেন্ড নেই তো, তাই না? না থাকলে খুব খুশি হব। বিহান সাহেব আমার হোক, আমার আগে, বুঝলে? রোজা স্বভাব সুলভ হাসি দিয়ে বলল, অশুভ, উনি উঠবেন না? কখন উঠবে ঠিক জানি না, বুঝলে? ওনাকে একটু ডেকে দিবেন না, মানে ফোন করবো একটু। আমার ফোন দিয়ে ফোন করো না, নাও। আমার আসলে মুখস্থ নেই, ওনার ফোনে আছে। তুমি যাও, ডেকে আনো। রোজা রাজের প্রস্তাবটা শুনে খুব খুশি হলো, কিন্তু চলে গেল শুভকে ডাকতে। স্নিগ্ধ সকালের মাত্রই উঁকি দিয়েছে সূর্য, সস্তে শুরু করেছে ভোরের শিশির। ঘুমিয়ে থাকা সবুজ প্রকৃতির সূর্যের জেগে ওঠাতে তারাও যেন ঘুম ভেঙে মাথা নেড়ে উঠে প্রকৃতির সজীবরা বেলাতে শুরু করলো। বাসার সামনে ছোট্ট নারকেল গাছটার পাতার ফাঁকা জায়গা ভেদ করে সূর্যের আলো কেমন যেন সারিবদ্ধভাবে ওয়ালে এসে পড়েছে। দেখে মনে হচ্ছে কোনো শিল্পীর হাতে নিখুঁত আলপনা। আজকের মতো এত সুন্দর সকাল রোজার জীবনে আগে কখনো আসেনি। রোজা খোলা চুলে ডালিয়া ফুলটা কানে গুজে শুভ রুমে প্রবেশ করলো। শুভ বিছানায় উপর হয়ে শুয়ে আছে, মনে হচ্ছে গভীর ঘুমের মগ্ন। রুমের লাইট বন্ধ থাকায় দিনের বেলাও ঘন কালো আধার মনে হচ্ছে। বিদঘুটে অন্ধকারে এই রুম, কেননা এ বাসার সব থেকে লাস্ট রুম এটাই। রোজা কিভাবে তাকে ডাকবে? খুব জোরে নুপুর বাজাচ্ছে, তবু শুভর কানে যাচ্ছে না নুপুরের রিনঝিনি ধ্বনি। শুভ সোজাসুজি জানালা রয়েছে একটা। রোজা গোলাপি রঙের মসৃণ পর্দাটা সরিয়ে জানালা খুলে দিল। সাথে সাথে পুরো রুম ঝলমল করে উঠল। শুভর মুখের উপর সূর্যের আলো পড়তেই চোখ মুখ কোঁচকালো শুভ। চোখের সামনে হাত দিয়ে আলো থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করল, কিন্তু রোজাকে আর সফল হতে দিবে? রোজা একটু দুষ্টুমি করে শুভর কানের কাছে গিয়ে জোরে ফু দিল। শুভ লাফিয়ে বিছানা থেকে উঠে দেখলো রোজা তার সামনে দাঁড়িয়ে, সামনে হাত বেঁধে দুলছে আর মিটিমিটি হাসছে। শুভ ঘুমিয়ে ভরা চোখ দুটোর ঘুম যেন পালালো। সাত সকালে এটা ভীষণ সারপ্রাইজ ছিল শুভর জন্য। প্রথম সে রোজাকে এতটা সাজগুজে দেখলো। সিম্পল সাজিয়ে টোল পড়া গালে কি মিষ্টি লাগছে রোজাকে। হঠাৎ চোখ গেল রোজার কানে গোজার ডালিয়া ফুলটার দিকে। শুভ নিমিষেই হেসে দিল, দুই ঠোঁটের মৃদু হাসি ছড়াছড়ি। এই ফুলটার জন্য কাল রাত বোধ হয় বেশি স্পেশাল ছিল রোজার জন্য। শুভ তাকিয়ে আছে রোজার দিকে। এভাবে তাকিয়ে থাকলে কি রোজা নির্লজ্জ করবে না? শুভ নিজেকে সামলানোর চেষ্টা করল। মেয়েটা বারবার তাকে বেসামাল করে তুলছে। কি জাদুতে ভরপুর মেয়েটার চাহনি। প্রতিটা ছেলের কাছেই কি তার প্রেমিকের চাহনি ওটা জাদু করে লাগে?
নিজেকে সংযত করতে শুভ আড়মোড়া দিয়ে বিছানা ছেড়ে উঠে বলল। শুভ সকাল রোজা। শুভ বিছানা হাত দিয়ে তার চশমাটা খুঁজে চোখে দিল। চশমা চোখে সত্য ঘুম ভেঙে ওঠা প্রেমকে দেখে ভয়ানক লজ্জা চেপে রাখার চেষ্টা করলো রোজা। এর আগে কখনো কাউকে দেখে এতটা লজ্জা লাগেনি রোজা। এর কি একটাই মানে ভালোবাসা? ভালোবাসার শুরুতে যে অনুভূতিগুলো সৃষ্টি হয় তা পৃথিবীর সব অনুভূতিকে হার মানায়। অহেতু একা একা থাকলে লজ্জা লাগে, অকারণে হাসতে ভালো লাগে, সাজতে ভালো লাগে, তার চিন্তায় ঘুম হারায় দু চোখের। তাকে দেখার আকুতি বারবার বেহায়ার মতো ছুটে যেতে ইচ্ছে করে। বেহায়ার সাথে সাথে ধকপুকুনি বেড়ে গেল আরো বহু গুণ। এই বেহায়া কথাটা নিয়ে শুভ বলেছিল, মানুষ কোন টাইমে বেহায়া হয় জানেন? তার মানে শুভ আমাকে তার ভালোবাসার ইঙ্গিত দিয়েছিল। শুভ আমাকে বলেছিল মানুষ কোন টাইমে বেহায়া হয় জানেন? এর উত্তর আমি খুঁজে পেয়েছি, ভালোবাসা। একমাত্র ভালোবাসলেই মানুষ বেহায়া হয়ে যায়। তার মানে কি এটা শুভ আমাকে ভালোবাসে? আমি কি বলবো শুভ, আমি তোমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। অদ্ভুত এক ভালো লাগায় শিউরে উঠল রোজা। লজ্জায় মিলিয়ে যাচ্ছে রোজা। কতক্ষণ আগে শুভ তাকে শুভ সকাল জানিয়েছে। রোজা অনেকক্ষণ চুপ আছে, ভাবনার অতলে তলিয়ে গিয়েছে। শুভ আবার বলল, রোজা কোথায় হারিয়ে গেলে? শুভ সকাল বলবো নাকি অশুভ সকাল বলবো? শুভ ভাইয়া। নো প্লিজ ডোন্ট কল মি ভাইয়া। তুমি শুভ সকাল বলো আর অশুভ সকাল বলো, দুটোই শুভ আমার জন্য। আর থ্যাঙ্কস ঘুম ভাঙানোর জন্য। আমি আপনার ঘুম ভাঙানোর জন্য আসিনি কিন্তু। সোহানা আপু বললো যে এই ঘরটা অন্ধকার লাগছে, আমি কেন জানালা খুলে দিই। আসলে ঘরটা কেমন যেন ঘুমোট অন্ধকার লাগছে দেখুন। সোহানা আপু ঠিকই বলেছে। ও তাই বুঝি? সোহানা ভাবি বলে দিয়েছে বুঝি? তাও ভালো, তাকে একটা ধন্যবাদ দিতেই হয়। তার জন্যই আজকের সকালের সব থেকে সুন্দর মুহূর্ত ছিল। কি ছিল সেটা? সবকিছু বলে দিলে কি আর সুন্দর থাকে? কিছু জিনিস কাউকে না বলে একাই উপভোগ করতে হয়। রোজা শুভর মুখের দিকে তাকিয়ে আছে। কি বলতে চাইছে শুভ? শুভ রোজাকে বলল, রোজা আমার গুড মর্নিংটা আরো গুড করতে তোমার হাতের 1 কাপ করা ব্ল্যাক কফি খাওয়াবে প্লিজ? ঠিক আছে যাচ্ছি। দাঁড়াও 1 মিনিট, তুমি পারো তো বানাতে? না মানে আগে কখনো বানিয়েছো? পারি মানে খুব ভালো পারি। সাবধানে যেও, হাত পুড়িয়ে ফেলো না যেন। রোজা হেসে বলল। আপনি রেডি হয়ে নিন, আজ ঘুরতে যাবো আমরা। রোজা খুব একটা চা কফি আগে কখনো বানায়নি, তবে কিভাবে বানায় এটা সে জানে। শুভর প্রশংসা পেতেই রোজা খুব আগ্রহ নিয়ে কফি বানাতে গেল। কিচেনে সোহানা রান্নার জিনিস রেডি করছে। রোজা চুপি সারে গিয়ে বলল, আপু আমি কফি বানাবো, দাও। তুই কফি খাবি? ওয়েট, আমি বানিয়ে দিই। না না আপু, তুমি জাস্ট দেখো তোমার বোন কিভাবে কফি বানায়। আমার বাসায় 2 দিন এসে মাছ কাটছিস, আবার কফি বানাবি? আমাকে খুব লজ্জা দিচ্ছিস তুই। এটা কোনো কথা বললে আপু তুমি? আমি এক্ষুনি কফি বানিয়ে খাওয়াবো তোমায়। আচ্ছা রোজা, তোর যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার কি খুব বেশি বয়স? কত হবে বয়স অনুমান তোর নোমান ভাইয়ার মতো? আরে ধুর, নমন ভাইয়া একজন হ্যান্ডসাম মানুষ, কার সাথে কার তুলনা দিচ্ছ তুমি? তাহলে তার বয়স ঠিক কতটা বেশি হবে? বেশি কি, একদম বাপ বয়সী। না রোজা, আমার এটা বিশ্বাস হচ্ছে না। আঙ্কেল তোকে খুব ভালোবাসে, সে কিভাবে আধা বয়সী একটা লোকের সাথে তোর বিয়ে দিবে? কিছু গরমিল হয়নি তো? না আপু, আমি নিজে সে ছবি দেখেছি। দেখি আঙ্কেলের সাথে কথা বলে বুঝাবো নে, বোঝালে নিশ্চয়ই বুঝবে। আমার বাসায় যতদিন ইচ্ছা থাক, কোনো সমস্যা নেই, কিন্তু আঙ্কেলের সাথে মনোমালিন্য থাকাটা ঠিক হবে না। না আপু, এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে বেশি দিন থাকা যাবে না। আমি 1 সপ্তাহের মাঝেই চলে যাব আপু, বুঝেছো? কোথায় যাবি তুই? তোকে আমি আঙ্কেল ছাড়া আর কোথাও যেতে দিব না। একটা ছোটখাটো জব খুঁজেছি, ফ্রেন্ডদের বলেছি, ম্যানেজ হলেই চলে যাব আপু। রোজা কফি বানানোতে মন দিয়েছে। কিভাবে কফি বানাবে ভাবছি। কিভাবে বানালে কফি বেশি ভালো হবে রোজা ইউটিউবের হেল্প নিল। এটা তো আর সাধারণ কফি না রোজার কাছে, এটা বিশেষ এক কফি হতে হবে তার হাতের। পানি গরম করে ভেবে যাচ্ছি কড়া কফি চেয়েছি, কয়েক চামচ কফি দিলে নিশ্চয়ই অনেক করা হবে। চিনি না দিলে বোধহয় আরো বেশি করা হবে কফি। মানুষ অনেক সময় বেশি ভালো করতে গিয়ে খুব খারাপ করে ফেলে। রোজা 1 কাপ কফি বানিয়ে রওনা হয়েছে। শুভ ড্রয়িং রুমে বসে নিউজ দেখছে, রাজ ওয়াশরুমেই আছে। রোজা শুভর হাতে কফির কাপটা দিয়ে বলল, আপনার জন্য কড়া কফি।
শুভ রোজার দিকে তাকিয়ে কফিতে চুমুক দিল। মুখের ভাবখানা এমন যেন জীবনে এর থেকে সুন্দর কফি সে কখনো খায়নি। শুভর মুখের এমন আয়েসি ভাব দেখে রোজা ভীষণ খুশি। শুভ মুখে কিছু বলছে না দেখে রোজা নিজেই বলল, কেমন হয়েছে কফি? তুমি বানিয়েছো কফি, সেটা নিঃসন্দেহে ভালো হয়েছে। আপনার পছন্দ হলে রেগুলার এমন কফি বানাবো আমি। লাইফে এমন কফি আগে খাওয়া হয়নি, অনেক সুন্দর ছিল টেস্টটা। থ্যাংক ইউ সো মাচ মিস ইরাম আহমেদ রোজা। এই প্রশংসাটুকু পাওয়ার জন্যই তো রোজার এত কষ্ট করা। শুভর ফোন বাজতে শুভ ফোন নিয়ে বাইরে গেল আর বলল, একটা ইমার্জেন্সি কল, আসছি। হ্যাঁ, শুভ বাইরে যেতেই রোজা শুভর কাপের অবশিষ্ট কফিটুকু খাওয়ার উদ্দেশ্যে মুখ দিল। রোজা কফিতে চুমুক দিয়ে বুঝলো পৃথিবীর এমন অখাদ্য বস্তু আর দ্বিতীয়টি নেই। এত তিতো আর জঘন্য যে টেস্ট। রোজার কিচেনে গিয়ে সোহানা থেকে দ্রুত একটু চিনি নিয়ে মুখে দিল। রোজার উপর দিয়ে মনে হচ্ছে বিরাট কোনো তুফান বয়ে গেল। এতটুকু কফি মুখে দিয়ে চিনি গালে দিয়ে ড্রয়িং রুমে এসে দেখে শুভ বাকি কফিটুকু খাচ্ছে। রোজা ছুটে এসে শুভর মুখ থেকে কফির কাপ কেড়ে নিয়ে বলল, আপনি অসুস্থ হয়ে যাবেন এই জঘন্য কফি খেলে। মিথ্যা বললেন কেন আমাকে খুশি করতে? শুভ বেশ সন্দিহান ভাবে রোজার দিকে তাকিয়ে বলল, এটা জঘন্য তুমি বুঝলে কিভাবে? বিকজ আমি এখান থেকে খেয়ে দেখেছিলাম আপনি বাইরে গেলেন। শুভ কপাল টান টান করে তাকালো রোজার দিকে। সে তার কাপের কফি খেয়েছে। তোমার এত কষ্ট করে বানানো কফি, এত যত্ন করে এনেছো আমার জন্য, আমার কাছে সিরিয়াসলি অনেকটাই অমৃতের মতো ছিল। রোজা লজ্জা পেয়ে জায়গা পরিবর্তন করল। সকাল 10টায় সকালের নাস্তা খেয়ে রোজা, শুভ, রাজ, নোমান আর সোহানা ঘুরতে বের হল। রোজার খুব শখ হয়েছে সেম মাশরাফির বাড়ি দেখবে, তাছাড়া নিজ চোখে সেম মাশরাফিকে দেখবে। সবসময় তো টিভিতে দেখেছি, তার সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করবে। রোজা অনেক বকবক করছে। রোজার বকবক শুনে মুখরিত সবাই। বাড়ি থেকে 1 মিনিটের রাস্তা, ইটের শেলিং, তারপর পিচ ঢালা রাস্তা। তবে এটা মেন রোড না। মেন রোডে যেতে এই ছোট্ট রাস্তা থেকে আরো 3-4 মিনিট লাগবে। তবে মেন রোড দিয়ে গেলে অনেক কিছুই দেখা যাবে না, বা হেঁটে গল্প করতেও আনন্দ পাবে না, বিকজ চারিদিকে গাড়ির শব্দ। শহরের ভেতর দিয়ে পিচ ঢালা ছোট্ট রোড দিয়ে তারা হেঁটে যাচ্ছে। শহরের অলি দিয়ে গলি দিয়ে তারা হাঁটছে আর গল্প করছে। রাজ মাঝে মধ্যে রোজার সাথে সেলফ নিচ্ছে, তো কখনো সবার সাথে, শুভর সাথে। সেটেলমেন্ট অফিসের সামনে দিয়ে এসে তারা বয়েজ স্কুলের মাঠে এসে বসলো। মাঠের সাথে রাস্তাটার সাথে মিশে আছে বস মাশরাফির বাড়ি। রোজা বলছে, আমি খুব অবাক হচ্ছি, এত সাধারণ একটা বাড়ি আমাদের ক্যাপ্টেন মাশরাফির। আমি ভেবেছিলাম এই শহরের সব থেকে বিলাসবহুল বাড়ি হবে বোধহয় তার। তোমার এমন বাবাটাই স্বাভাবিক, কিন্তু বস তো বসই, তার জীবন এমনই সাধারণ। দোতলা বিশিষ্ট সুন্দর বাড়িটা তারা ঘুরে দেখলো। সোহানার রান্নার টাইম হয়ে গেল, তাই নোমান সোহানাকে নিয়ে বাসায় ফিরে গেল। রোজা আর শুভকে রাজ জমিদার বাড়ি পরিদর্শন করাতে নিয়ে গেল। রোজা জমিদারদের নিয়ে অনেক গল্প শুনে এসেছে ভাড়াটিয়ার থেকে, অথচ জমিদার বাড়ি গিয়ে দেখলো সেখানে একটা বাঁধানো ঘাটের পুকুর ছাড়া আর কিছুই নেই, আর আছে বিশাল 2টা পিলার। রোজা পুকুর পাড়ি বসে পানিতে ইটের টুকরো ফেলছে আর বলছে, রাজ ভাইয়া, ঘুরে দেখার মধ্যে তেমন কিছুই নেই কিন্তু এ শহর। রাজ বলল, আমার মতো একটা সুন্দর ছেলের জন্ম এই শহরে রোজা। শুভ রোজার দিকে তাকিয়ে বলল, এই শহরের পুরোটাই সৌন্দর্যের ভরপুর, সেই সৌন্দর্যের বর্ণনা এভাবে করা যাবে না। এই নরেলে না আসলে জীবনের শ্রেষ্ঠ সুন্দর মুহূর্তগুলো পেতাম না। রোজা বলল, কি এমন দেখলেন আপনি? যা দেখেছি তার থেকে বেশি অনুভব করেছি, টোটালি সুন্দর। রাজ বলল, সে মিথ্যা বলে না রোজা, শুভ বলেছে তার মানে সুন্দর, ভীষণ সুন্দর। ওয়েট করো, 2 দিন পরে এখানে সুলতান মেলা হবে, বিশাল নৌকা বাইচ হবে, দেখো কি সুন্দর রোজা। মেলা দেখে লাভ কি? আমি তো আর টাকা আনিনি। তুমি চিন্তা করো না, আমার আসি না, তোমার মেলার সব খরচ আমি বহন করব। জমিদার বাড়ি ঘুরে তারা বেরিয়ে এলো। রাস্তায় ফুচকাওয়ালা তাদের দেখে বলল, খাবেন? রাজ বলল, 2 প্লেট দিন। শুভ তো ফুচকা খুব হেট করে, ও কখনোই খায় না। রোজা ফুচকা খাচ্ছে, শুভ কয়েকটা পিক তুলে নিল। এই কয়েকদিনে গ্যালারি ভরে গিয়েছে রোজার পিক তুলতে তুলতে। শুভ ফুচকা পছন্দ করে না, রোজা তাও শুভর গালে একটা ফুচকা দিয়ে দিল। তার হাতের দেওয়া শুভকে ফেলে দিবে? রাজ অবাক হয়ে দেখলো শুভ ফুচকাটা খেয়ে নিল। রাজের কাছে ব্যাপারটা বেশ আশ্চর্য লাগলো। প্রচন্ড ঝালে ফুচকা খেয়ে রোজার গাল মুখ লাল হয়ে গেল, চোখ দিয়ে পানি ঝরছে।
যদিও সে রাজের সাথে বেড ধরে খেয়েছে। শুভ রাজকে একটু চোখ রাঙিয়ে বলল, কি প্রয়োজন ছিল এটাকে এত জাল খাওয়ানোর? কি ভাই, হঠাৎ এত মায়া দয়া দেখছি, কাহিনী কি? কাহিনী না খোঁজে আইসক্রিম নিয়ে আয় এখনই। রাজ আইসক্রিম আনতে গেল। রোজা রাজকে বলছে। আচ্ছা অশুভ, আপনি খুব বড় লোক তাই না? শুভ ঠোঁটের কোণে মৃদু হেসে বলল, এই যে আইফোন, আইওয়াচ, দামি ল্যাপটপ, দামি শার্ট, এগুলো তো বড় লোকের নিশানা। শুভ হেসে বলল, এগুলো শখ থেকে কিনেছি, দীর্ঘদিন টাকা জমিয়ে। আমি অত্যন্ত দরিদ্র ফ্যামিলির একটা ছেলে। অনেক কষ্টে বড় হয়েছি। ছোটবেলায় এক প্রকার আশ্রমে বড় হয়েছি। অনেক স্ট্রাগল করে এ পর্যন্ত এসেছি। আমার আপন বলতে কেউ নেই, মা বাবা ছাড়া। এখন অনেক অভাবের জীবন। নিজের কোনো বাড়ি ঘর নেই। আমাকে ফিটপাট দেখে বড়লোক মনে হোক, এর জন্য আমি ফিটপাট থাকি না। কদিনই বা বাঁচবো, একটু না হয় বাঁচার মতো করে বাঁচি। জীবনের কষ্টের মুহূর্ত মনে পড়লে ভাবি, জীবন এত কঠিন কেন? অনেক কষ্টের পর একটা জব পেয়েছি। আমি জানি কোনো মেয়ে আমার মতো দারিদ্র ছেলেকে ভালোবাসবে না। অ্যাটলিস্ট তোমার মতো সুন্দরী মেয়েকে ভালোবাসার যোগ্যতা আমার নেই। ভালোবাসা কি ধনী গরিব দেখে হয় মিস্টার আয়ান আহমেদ শুভ? চোখে মুখে প্রশ্নবোধক চিহ্ন রোজার। শুভ মৃদু হাসলো রোজার চোখের দিকে, স্থির হয়ে তাকালো। বুকে হাত বেঁধে দাঁড়ালো। ঠোঁট থেকে মৃদু হাসি বিলীন হয়ে গিয়েছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ভালোবাসা ধনী গরিব দেখে হয় না, এটা আজকালকার আবেগের কথা হয়ে গেছে মিস ইরহাম আহমেদ রোজা। ভালোবাসার জায়গায় পবিত্র আছে আজও, কিন্তু বিচিত্র হয়ে গেছে মানুষের ভাবনা। কিছু মানুষ বদলে দিয়েছে ভালোবাসার সংজ্ঞা। পবিত্র সম্পর্কটাকে করেছে কলঙ্কিত। মানুষ মুখে যা বলে তা কি আদৌ করে? যদি করতো তাহলে কি ভালোবাসাহীনতায় যন্ত্রণা পেত মানুষ? নিজের একটা মানুষের অভাবে কি মানুষ কাঁদতো? মানসিক শান্তিহীন হয়ে রাতের পর রাত নিদ্রাহীন জীবন পার করত? যেমন একটা ছেলে একটা শ্যামলা মেয়েকে সহজেই দুর্বল করে ফেলতে পারে। আমি তোমার রূপ নয়, মন দেখে ভালোবাসি, এই অমূল্য কথাটা আজ ভালোবাসা বাজারে তুচ্ছ একটা ওয়াদাতে পরিণত হয়েছে। একটা শ্যামলা মেয়েকে মুখে বলবে তুমি মায়াবতী, সত্যি অপূর্ব দেখতে। তোমার মতো কেউ ভালোবাসেনি কখনো আমায়। আমার চোখে তুমি একটা পরী। এই মহান বাক্যবালা ছেলেগুলো ঠিকই শ্যামলা বনের মেয়েটিকে ছেড়ে সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করবে। কি অদ্ভুত মানুষ, তাই না? আবার আমি তোমার টাকায় নয়, শুধু তুমি হলেই হবে বলা মেয়েটিও ঠিকই বিয়ের সময় কোনো কোটিপতির হাত ধরে কমিটমেন্ট করা মানুষটিকে ভুলে যায়। তখন কি বাজে অনুভূতি, কি নিদারুণ কষ্ট হয়। এটা কি ছেড়ে যাওয়া মানুষ ভাবে কখনো? বিলিভ করছো না? আশেপাশে খুঁজে দেখো, হাজারো প্রুফ পাবে, হাজারো এমন দৃষ্টান্তমূলক প্রমাণ আছে। রোজা মুখ ফুটে বলে উঠল, শাখা খেয়েছেন কখনো? নিদারুণ শেখা। কে দিল এমন শাখাটা? একটা মেয়ে ভীষণ শেখা দিয়েছে মনে, দাগ কেটে। রোজা তখন বলল, দেখুন, আমি কিন্তু এমন মেয়ে না। ওই টাইপ মেয়ে হলে কিন্তু আমি ঠিকই ওই বুইড়া টাকাওয়ালাকে বিয়ে করতাম। আমার টাকার লোভ নেই, ইভেন কোনো কিছুরই লোভ নেই। আমার টাকা চাই না। তাহলে বাড়ি ছেড়েছেন কেন? কি পাওয়ার আশা? একজন রাজপুত্র, যার সাথে হুট করে দেখা হবে কোনো বর্ষায়। সে মুগ্ধ হবে আমাকে ভিজতে দেখে, এক পলকে আমার প্রেমে পড়ে যাবে, আমাকে ভীষণ ভালোবাসবে, আগলে রাখবে। যেখানে টাকার অভাব থাকলেও ভালোবাসার অভাব থাকবে না। আমাদের দুজনের একটা পৃথিবী থাকবে, যেখানে সে আর আমি বসবাস করব। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে হবে ভালোবাসাময়। তাকে দেখে রোজ সকালে ঘুম ভাঙবে, তার মুখে দেখেই রোজ ঘুম ভাঙাবো। মুখে না বললেও না বলা কথাগুলো বুঝে নেবে। যার সাথে সম্পর্ক হবে আত্মার, যে আমার মনের খুব কাছাকাছি বসবাস করবে। শুভ হেসে বলল, এসব সিনেমাতে খুব ভালো মানায় বা কোনো গল্পেতে, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। অভাব যখন দরজা এসে দাঁড়ায়, ভালোবাসা জানা দিয়ে পালায়, এই অতি বাস্তব কথাটা শুনোনি তুমি? দেখুন, আমি এত বড় বড় ব্যাপার বুঝি না। যা বুঝি না তা বোঝার চেষ্টাও করতে চাই না। তাছাড়া বললাম তো, আমি লোভী মেয়ে নই। আমার জীবনের কিছুই লোভ নেই। শুভ কপাল টান টান করে বলল। কিছুরই লোভ নেই? রোজার এক কথার উত্তর, না, নেই। একেবারে লোভ না থাকা কিন্তু উচিত নয়। কেন? আপনার বুঝি লোভ আছে? আছে তো, প্রচুর লোভ। নিজের একটা মানুষ থাকার লোভ, ভালোবাসার লোভ, এটা খুব তীব্রভাবে আছে আমার মাঝে। এমন লোভ তো আমারও আছে। আমার টাকা পয়সার কোনো লোভ নেই, সেটাই বলছি। তোমার লোভ নেই? পারবে আমার মতো একটা গরিব ছেলেকে ভালোবাসতে? পারবে আমার সাথে বাকি জীবন কাটাতে, যে জীবনে কোনো বিলাসিতা থাকবে না?
বিলাসবহুল বাড়ি থাকবে না, যেখানে বিয়ের পর বড়লোকদের মতো হানিমুনও থাকবে না, থাকবে প্রচুর ভালোবাসা, যে ভালোবাসা দেখে মানুষের জেলাস আসবে, ঠিক ততটাই ভালোবাসবো তোমাকে। রোজা অবাক হয়ে তাকিয়ে আছে শুভর দিকে, দু চোখের পলক পড়ছে না। শুভ চোখে মুখে ঘামের ছড়াছড়ি, ফোটায় ফোটায় জমে আছে ঘাম। রোজার উত্তর শোনার জন্য অস্থিরভাবে অপেক্ষা করছে। রোজা খুশিতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। পৃথিবীর সব সুখ এসে ভর করলো রোজার জীবনে, মনে একত্রে। ভীষণ লজ্জায় কিছু বলতে পারছে না রোজা। রোজার জীবনের সাথে সাথে বসন্ত এসে গেল, এক ভালোবাসার বসন্ত। যে বসন্তে রোজা বৃষ্টি চাইছে, ভিজতে চাইছে, লজ্জায় মুখ লুকাতে চাইছে। এইভাবে প্রচন্ড গরমে মাঝ রাস্তায় এত সিরিয়াস ভাবে কেউ কখনো প্রপোজ করেছে আগে? মানুষ ভালোবাসার কথা বলার জায়গা খুঁজে নেয়, আর শুভ উত্তপ্ত সূর্য মাথার উপর রেখে ঘামে লেপ্টে যাওয়া শরীর নিয়ে কোনো কারণ ছাড়া, কোনো বার্তা ছাড়াই প্রপোজ করে দিল। মানসিক কোনো প্রস্তুত ছাড়া রোজা কেঁপে উঠল, ভয়ানক এক ঝাঁকুনি খেল। তার অন্তরাত্মা খুশিতে কেঁপে উঠল। রোজা কাঁপছে, ভীষণ ভাবে কাঁপছে। হাত কাঁপছে, পা কাঁপছে, শরীর কাঁপছে, ঠোঁট কাঁপছে। চুপ হয়ে দাঁড়িয়ে আছে রোজা। রোজা চুপ থাকা দেখে শুভ বলল, নীরবতাকে সম্মতির লক্ষণ অনেকেই বলে, তবে কি আমি বলবো এটা সম্মতির লক্ষণ? কাপা দু ঠোঁট উচ্চারণ করলো, পারবো শুভ, কিন্তু আপনি কি সত্যি বলছেন? আমি সিরিয়াস রোজা। কিভাবে বুঝবো লাইফ টাইম থাকবে তুমি? রাখতে জানলে আমি থাকতে বাধ্য। আমি রাখতে জানি রোজা, তুমি থাকতে পারবে? যে মেয়ে প্রচুর বিলাসিতা ছেড়ে বাড়ি ছাড়তে পারে, সে কখনোই ভালোবাসা ছেড়ে পালাবে না শুভ। শুভ রোজার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো, পকেট থেকে একটা গোলাপ বের করে বলল, আমি জানি তোমাকে কোনো এক বৃষ্টিতে প্রপোজ করা উচিত। আমি জানি তুমি বৃষ্টি বিলাসী। আকাশের বর্ষণ না হলেও তোমার মনে প্রেমের বৃষ্টি বিলাস করতে চাই। কখনো বৃষ্টি দেখেছ? বছরের প্রথম বৃষ্টি? আমি দেখেছি বছরের প্রথম বৃষ্টি। প্রথম বৃষ্টি হাতে ধরার মতো স্ততপূর্ত মুহূর্ত আর ভীষণ ভালোবাসার অনুভূতি কোথাও নেই। মানুষের মনে জমে থাকা ভীষণ আবেগগুলো বছরের প্রথম বৃষ্টি ধুয়ে নিয়ে যায়। মন বৃষ্টিতে ভিজে সতেজ হয়ে ওঠে। মনের মধ্যে দম বন্ধ হয়ে থাকা অপ্রকাশিত প্রেমের অনুভূতিগুলো বৃষ্টির ছোঁয়ায় জেগে ওঠে। বৃষ্টির সাথে আমার ভীষণ ভাব আছে জানো। এই বৃষ্টিতে আমি বৃষ্টি বিলাসীকে দেখেছিলাম চোখের সামনে ময়ূরের মতো নৃত্য করতে। কি সুন্দর ছিল তার নৃত্য, পায়ে তাল মেলানো ছন্দ। এই জন্যই বছরের প্রথম বৃষ্টি আমি ভীষণ ভালোবাসি। সে প্রেম হয়ে জড়া ছিল আমার আঙিনায়। বৃষ্টি হলে মানুষ একটা কাঁথা মরে দিয়ে ঘুমিয়ে থাকে, আর আমি জ্বালানা গ্রিল ধরে আনমনে বৃষ্টি দেখি আর তাকে ভাবি। বৃষ্টিকে ঘিরেই তাকে নিয়ে আমার ভীষণ গভীর অনুভূতি। আমি বহুকাল ধরে বৃষ্টির অপেক্ষা করছিলাম। সেই বৃষ্টির রাতেই তোমার সাথে আমার দেখা। আই লাভ ইউ রোজা, উইল ইউ ম্যারি মি? রোজার সাথে সাথে মাটিতে বসে পড়লো আর মাটিতে একটা কাঠি দিয়ে লিখে দিল। আই লাভ ইউ টু শুভ। সেই মাটির সাথেই রোজার হাত চেপে ধরে শুভ বলল, আমাকে কেমন লাগে রোজা? ভালো। কেমন ভালো? যতটা ভালো লাগলে একটা মানুষের সাথে একটা জীবন কাটিয়ে দেওয়া যায়। প্রচন্ড গরমে ঘামে লেপ্টে আছে শার্ট শরীরের সাথে। মুখ ঘেমে লাল হয়ে গিয়েছে শুভ। এই প্রচন্ড রোদে দাঁড়িয়ে কেউ কাউকে প্রপোজ করতে পারে? এই গরমে সব ক্লান্তি দূর হয়ে গেল রোজার। শুভ আবার বলল, আই লাভ ইউ রোজা, আমি তোমার মুখে শুনতে চাই। রোজা লজ্জায় মুখ লুকালো। এখন লজ্জায় মরে যাবে সে। রোজা ছুটছে, এক সেকেন্ডও দাঁড়াতে পারছে না। শুভ আবারও চেঁচিয়ে বলল, রোজা আই লাভ ইউ। রোজা দৌড়ে পালালো। এরই মাঝে রাজ পানি নিয়ে এসে দেখে রোজা দৌড়াচ্ছে। কিন্তু কেন? রাজ ডাকছে, রোজা হারিয়ে যাবে, কোথায় যাচ্ছ? রোজা থেমে গেল। রাজ রোজার কাছে গিয়ে দেখলো রোজা থেমে গিয়েছে, হাঁপাচ্ছে। রাজ পানির পট এগিয়ে দিল রোজার হাতে। রোজা পানি খাচ্ছে। শুভ খানিকটা দূরে দাঁড়িয়ে মৃদু হাসছে। শুভ বুঝে গিয়েছে রোজার উত্তর। রাজ বলল, যা এভাবে ছুটছিলে কেন? এমনি এই শহর এত সুন্দর, আমার ভীষণ ভালো লাগছে। আচ্ছা তাই বলো, আমি ভাবলাম আবার প্রেমে পড়লে কিনা। রোজা লজ্জা পেয়ে মাথা নিচু করলো। সত্যি রোজা, তুমি কখনো প্রেমে পড়োনি? হ্যাঁ। কবে, কোথায়, কখন? বলা যাবে না। শুভ এগিয়ে এসে বলল, অন্যের ব্যক্তিগত ব্যাপারে এত প্রশ্ন কেন ভাই? রোজা কই অন্যের? রোজা আমাদের। সেদিন তিনজন বাড়িতে গিয়ে সোহানা, নোমান আর রাজের আম্মুর কথাবার্তা শুনে ভীষণ অবাক হয়ে গেল।
ভ্যাবসা গরমে উত্তপ্ত সূর্যের প্রচন্ড তাপ মাথায় নিয়ে ঘেমে নিয়ে ক্লান্ত হয়ে বাসায় ফিরল রোজা, রাজ আর শুভ। পুরাটা রাস্তা রোজা আর শুভ একে অপরের দিকে মনের অজান্তেই তাকিয়েছে কয়েক লক্ষবার। বাড়িতে এসেই তারা দেখলো ড্রয়িং রুমে নোমান, সোহানা, রাজের আম্মা সাথে একজন দাড়িওয়ালা ভদ্রলোক বসে আছে সোফায়। তার সামনে একটি টেবিলে আপেল, কমলা, আঙুর আর চা রাখা। তারা চারজন চা খাচ্ছে আর কথা বলছে। আমি ভেবেছি কোথাও মেয়ে দেখতে যাবা, তাই তড়িঘড়ি করে বাইক চালিয়ে এসেছি। আপা তুমি বলছো মেয়ে বাড়িতেই আছে। হঠাৎ রোজার কানে এলো দাড়িওয়ালা ভদ্রলোক বলছেন। ভদ্রলোকটির বাইক কথাটা শুনে রোজা আর শুভ বাইরে তাকিয়ে দেখলো একটা বাইসাইকেলের ন্যায় মোটর সাইকেল। রাত বিশাল হাসি চেপে গিয়ে বলল, শুভ দেখ ভাই, এই হলো সিটি হ্যান্ড, তাও ভাঙ্গারি থেকে একটা বাইসাইকেল চালালেও মানিজ্যত বাঁচে। মামা একজন ব্যাংকার, টাকার তো আর অভাব নেই, একটা ভালো গাড়ি কিনতে পারে, তা না করে বিগত 20 বছর ধরে এই ভাঙ্গারি চালাচ্ছে। আমার মাঝে মধ্যে মন চায় এটা কেজিতে বিক্রি করে বাদাম রেখে খাই। এই গাড়িকে আমার মামা বাইক বলে দাবি করে। যেখানে যাবে খুব প্রাউড ফিল করে বলবে, আমি বাইক ছাড়া পথ চলতে পারি না, আমার বাইকের মতো বাইক হয় না। ভাই তোর বাইকের মতো বাইক মামার থাকলে মামা কি বলতো কে জানে, এমনিতেই চাটা মেয়ে টিকতে পারি না। বলি রাজ হো হো করে হাসতে গিয়ে মুখ চেপে ধরল। শুভ নিঃশব্দে হেসে দিল। এই মুহূর্তে রাজের কথা শুনে শুভ প্রচন্ড হাসি পেয়েছে। প্রচন্ড জোরে হাসতে পারলে শান্তি পেত, কিন্তু ভেতরে রাজের মামা আছে, সে কি ভাববে তাই শুভ হেসেই যাচ্ছে, কিন্তু শব্দ করছে না। রোজাও হাসছে, মুখে হাত চেপে ধরে। রাজের কথাবার্তায় এমন হাসি আসবে। রোজা বলে উঠল, রাজ ভাইয়া আপনি না অহনার মতোই। অহনা আপনার মতোই প্রচন্ড হাসায়। আমি জীবনে যতবার অহানার নাম শুনেছি রুজা, বিলিভ মি, আমার সুইজারল্যান্ড দেখার শখের থেকেও অহানাকে দেখার শখ বেশি। আমার একটাই কাজ, এবার ঢাকা ফিরে আগে অহানা পা হতে মাথা পর্যন্ত অহনাকে দেখব। কি আছে ওই মেয়ের মাঝে যে রুজা সারাদিন অহনা অহনা করে? রোজা বলল, বলবো না কেন বলেন তো? অহনা আমার পাক্কা ফ্রেন্ড, জীবনের সব থেকে বিশ্বস্ত ফ্রেন্ড অহনা। আমার আপন কাকার মেয়ে, সে আমার আপন বোনই। জীবনে যা বলেছি অহনা রিস্ক নিয়ে সেটাই করেছে আমার জন্য। শুভরাজকে চাপা কণ্ঠে বলল, তোর কপাল খুলেছে ভাই, ভেতরে তোর মামা মনে হয় তোর বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছে। যাক, এতদিনে তাদের চোখে পড়েছে, তাদের ছেলে বড় হয়েছে। হ, উইকেট পতনের জন্য রেডি হয়ে যা। এ ভাই, আমার লজ্জা করছে। শুভ বিরাট আকারে যেন অবাক বনে গেল। শুভের চোখে পৃথিবীর সব থেকে নির্লজ্জ মানুষের মুখে লজ্জার কথা শুনে শুভ ভীষণ আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, তোর লজ্জার বিশেষ কারণটা কি? ওই যে বিয়ের কথা ভেবে, বউ আমাকে আদর করবে ভেবে, মানে ফুলসজ্জার কথা ভেবে। রোজা আবারও হেসে দিল। ভীষণ হাসি পাচ্ছে রোজার। রোজা হাসছে, টোল পড়া গালের দিকে তাকিয়ে আছে শুভ। চাইলেও চোখ ফেরাতে পারছে না, তাই রোজার হাসি আটকাতেও রাজকে বলল, আর একটা কথা বলবি না, তুই কথা বলে হাসি পাচ্ছে, আর এই মুহূর্তে হাসিতে খুব অসুবিধা হচ্ছে আমার, ভীষণ অসুবিধা হচ্ছে আমার। রাজ দৈভ্র উঁচিয়ে বলল, আসলে সমস্যা হচ্ছে তোর, তাও আবার হাসিতে বাবা যায় এগুলা রোজা। রোজা এবার আরো হাসছে, হেসেই যাচ্ছে, যে হাসিতে শুভ আকৃষ্ট হচ্ছে আরো তীব্রভাবে। ঘরের মাঝে বিভিন্ন কথাবার্তা হচ্ছে রাজের বিয়ে নিয়ে। রাজের আম্মা বলছেন, বৌমা, রোজাকে আমার খুব পছন্দ হয়েছে। মেয়েটা খুব ভালো, তাই না? কত সহজে আমাদের সাথে মিশে গিয়েছে। সোহানা বলছে, মা, রোজা খুবই ভালো মেয়ে। রোজাকে দেখে আমি একটা জিনিস ভেবেছি বৌমা। কি ভেবেছেন মা? আমার রাজের সাথে রোজাকে বেশ মানাবে। আমরা তো রাজের জন্য মেয়ে খুঁজছি, মেয়ে যখন ঘরে এসে পড়েছে তো আর মেয়ে খুঁজে লাভ কি? কি বলিস নোমান তুই? মা, রোজা মেয়ে হিসেবে ভীষণ ভালো, দেখতেও খুব সুন্দরী, কিন্তু রোজাকে কথাটা কিভাবে বলবো? ভাববে 2 দিনের জন্য বেড়াতে আর আমরা ওর বিয়ে দিতে চাইছি, আমাদের খারাপ ভাববে মা। বিয়ের কথা বলতেও খারাপ ভাববে কেন? তার একটা কারণ, রোজা বিয়ে করতে চায় না। ওর বাবা ওর বিয়ে ঠিক করেছে বলে বাড়ি থেকে পালিয়েছে। এখন যদি বলি যে বিয়ের বয়ে পালিয়ে বেড়াচ্ছে, তার বিয়ের প্রস্তাব দিলে কি সে মানবে? উল্টা ভুল বুঝবে আমাদের। বিয়ে করতে চাইছে না কেন? ওর বাবা অনেক টাকাওয়ালা ফ্যামিলি পেয়ে এক বয়স্ক লোকের সাথে বিয়ে ঠিক করেছে, যেটা ওর পছন্দ নয়। আমার রাজ তো আর বুড়ো না, রোজা নিশ্চয়ই রাজকে পছন্দ করবে।
কিন্তু মা, রাজ কি রোজাকে পছন্দ করে? ওরা দুজন দুজনকে পছন্দ করে কিনা সেটা না জেনে কিভাবে বিয়ের প্রস্তাব দিতে পারি? রাজ রোজাকে পছন্দ করে এটা আমিও শিওর। মা, আপনার ভুলও হতে পারে। ভুল হলেও আমি রাজ আর রোজার বিয়ে দিতে চাই। মেয়েটাকে আমার রাজের সাথে মানাবে খুব। আমরা পরে এ ব্যাপারে কথা বলবো। রাজ হাঁ করে তাকিয়ে আছে শুভ আর রোজার দিকে। কেননা নিজের বিয়ের কথা যার সাথে হচ্ছে সে তার সামনে দাঁড়িয়ে আছে। লজ্জায় মরিমরি অবস্থা রাজের। রোজার দিকে তাকাতে পারছে না সে। রোজাও বা কি ভাবছে রাজকে নিয়ে। পরিস্থিতিটা খুব বাজেভাবে সৃষ্টি হলো। রোজার মুখে হাসি বিলি, মুখ পুড়িয়ে তাকিয়ে আছে রাজের দিকে। রোজার মনে রাজের প্রতি বন্ধুত্ব ছাড়া কোনো ফিলিংস নেই। তাই বন্ধু সুলভ একজন মানুষের সাথে বিয়ের কথা ওঠাতেই রোজার ভীষণ মন খারাপ হলো। আর রাজকে কিভাবে ফেস করবে বুঝতে পারছে না। শুভ তাকিয়ে আছে রোজার দিকে। নিজের একমাত্র প্রেমিকা আর নিজের একমাত্র বন্ধুকে খুব বাজে একটা ঘটনার সৃষ্টি হলো। শুভ রোজাকে চোখের ইশারা করলো, যার মানে শান্ত হও, কিছু ভেবো না, আমি আছি। রাজ একবার শুভর দিকে তাকাচ্ছে তো একবার রোজার দিকে। রাজ বুঝতে পারলো রোজার ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না। রাজ দ্রুত বলল, রোজা, সরি, রিয়েলি সরি। আমি জানি না এসব, প্লিজ বুঝুন, প্লিজ সরি রোজা। শুভর দিকে তাকিয়ে বলল, ভাই রোজাকে বোঝাও প্লিজ, আমি এসব কিছু জানি না। শুভ রাজের পিঠে একটা থাপ্পড় মেরে পড়ল। আরে ইয়ার, বিয়ের কথা হতেই পারে, এটা সিরিয়াস হওয়ার কিছু নেই। এই বয়সে এসেও এত স্টুপিডের মতো ঘাবড়ে যাস কেন তুই? রোজা কিছুই মনে করেনি, কি মনে করবে? এখানে মনে করা কি আছে? জাস্ট বিয়ের কথা হচ্ছে তোকে। তুই অবিবাহিত, বিয়ের কথা হবে, এটাই স্বাভাবিক, তাই না? কি রোজা বলো, কিছু মাইন্ড করেছো? রোজা মাথা নাড়িয়ে বলল, না। শুভ বুঝতে পারছে রাজ ভীষণ ভাবে গিল্টি ফিল করছে। রোজার সামনে রাজকে অসহায় মনে হচ্ছে। গলা খ্যাক করে শব্দ করে উঠল রাজ। বাইরে থেকে ভেতরে মানুষগুলোকে জানান দিল বাইরে কারো উপস্থিতি আছে। রাজের শব্দের ভেতর থেকে নোমান, সোহানা, রাজের মামা, রাজের আম্মা সবাই ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখলো রাজ, শুভ আর রোজা ভেতরে প্রবেশ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে রাজের আম্মা বলে উঠল, আরে রোজা মা, কেমন ঘোরাঘুরি করলে? রোজাও স্বভাব সুলভ হাসি দিয়ে বলল, জি আন্টি, খুব ভালো লেগেছে আপনাদের শহর। এই শহরে দেখার মতো অনেক কিছুই আছে। নোমান বলল, কি জানিকা, তোমার তাহলে ভালো লেগেছে? রোজা আবারও স্বভাব সুলভ হেসে বলল, হ্যাঁ দুলা ভাই, খুব ভালো লেগেছে। আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না। এটুকু বলিয়ে শুভর দিকে তাকালো রোজা। শুভ চশমার আড়ালে আর চোখে তাকালো রোজার দিকে। শুভ এক ঠোঁট দিয়ে আর এক ঠোঁট চেপে ধরে তাকিয়ে আছে রোজার দিকে। এই চাহনির মানে শুধু এই দুজন মানুষই জানে। সোহানা বলল, শুভ, এসো ভাই, বসো। ঘেমে কি অবস্থা তোমার? সব গরম দেখছি তোমার উপরই পড়েছে। জি ভাবি, আজ প্রচন্ড গরম পড়েছে, গেমে একেবারে ভিজে গিয়েছি আমি। এমনি তো শীতকালেও প্রায় গেমে যাই আমি। সোহানা আবার বলল, রোজার মুখ দিয়ে মনে হচ্ছে এক্ষুনি রক্ত বেরিয়ে আসবে, এত লাল হয়েছে। রোদে গেলে তোর মুখ এমন হয়ে যায় কেন রোজা? মেকআপ করেছিস মনে হয়, তেমন লাগে দেখতে। শুভ বলল, মুখে আজ দিন ভাবি আপনার বোনকে, মুখ গরমে এমন হয়ে গিয়েছে। রাজের মামা বলল, বৌমা, তোমার বোন হয়? জি মামা, আমার বোন, ওর নাম রোজা। ও হচ্ছে রাজের বন্ধু। মামা, ওর নাম শুভ। শুভ আর রোজা দুজনে বিনয়ের সাথে সালাম দিল। আসসালামু আলাইকুম মামা। মামা উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। মামুনি আর বাবাজি, তোমরা কেমন আছো? শুভ আর রোজা দুজনে একসাথে উত্তর দিল, জি আলহামদুলিল্লাহ। রোজা মামুনি, কোন ক্লাসে পড়ো তুমি? বিবিএ। যাক, আলহামদুলিল্লাহ, ব্যাংকে চাকরি হয়ে যাবে তোমার। চাকরি হলে আমাকে একটা মোটা অঙ্কের লোন দিও, একটা গাড়ি কিনবো। রাজ আমার গাড়ি নিয়ে অনেক অপমান করে। ভাবছি রাজকে বিয়ে দিব একটা চাকরি করা মেয়ে দেখে, আর বৌমাকে বলবো মা একটা গাড়ি কিনে দাও। রাজের মামা যে ডিরেক্ট রাজের সাথে রোজার বিয়ের ইঙ্গিত দিল সেটা বুঝতে কারো বাকি রইল না। রোজার মোটেও ভালো লাগলো না কথাটা, কেননা সে রাজকে অমন চোখে দেখেই না। শুভ ছাড়া অন্য কারোর সাথে এমন কিছু ভাবতেও রোজার অসহ্য লাগে। ভদ্রলোক চা খাচ্ছেন আর গাল চিবিয়ে বিভিন্ন কথা বলেই যাচ্ছেন। শুভর সাথে সাথেই রাজের দিকে তাকালো, রাজও শুভর দিকে তাকালো। রোজার বেশ অস্বস্তি ফিল হচ্ছে। শুভর কপালে কয়েকটা ভাঁজ পড়েছে। কপাল কুঁচকে তাকিয়ে আছে রাজের মামার দিকে। শুভ প্রচন্ড রাগে ফেটে যাচ্ছে রাজের মামার বিহেভে।
রোজা শুভর দিকে তাকিয়ে বুঝতে পারছে শুভ রাগ হচ্ছে, কিন্তু মুখের অরুণ স্বাভাবিকই আছে। শুভ কাউকে বুঝতে দিচ্ছে না তার প্রচন্ড রাগ হচ্ছে। নিজের প্রিয়তমার বিয়ের কথা শুনতে কারই বা ভালো লাগে। রাজ বলে উঠল, মামা, আমার শ্বশুরবাড়ি থেকে কোনো যৌতুক নিব না, প্রয়োজনে শ্বশুরকে দেব। আপনার শ্বশুরকে বলুন জামাইকে একটা লেটেস্ট হুন্ডা কিনে দিতে। আমার শ্বশুর গিফট আসছে বাবা, জীবনেও দেবে না। তাহলে মামির নামে যে সম্পত্তি আছে চলুন বিক্রি করে দেই আমরা, আমাদেরও তো হক আছে। তোমার মামি বলে দিয়েছে তার বাবার বাড়ি থেকে যেন একটা সুতাও না আনি, আর বলেছে তোমার কি কিছুর অভাব আছে? আমার যা আছে তা আমার ভাই খাবে। তাহলে আমার বউ তাই বলবে, যা আছে আমার বাপ ভাই খাবে, তাই না মামা? আমি একটু মস্করা করছিলাম আর কি বাবা। রোজা বলল। আমি একটু ফ্রেশ হয়ে আসি, প্রচন্ড গরম লাগছে। রোজা উঠে চলে গেল ওয়াশরুমে। পানির ট্যাপ ছেড়ে আয়নায় নিজেকে দেখছে আর তপ্ত রোদে ভালোবাসার পুকুরের কথা ভেবে নিজেই হাসছে। আয়নায় নিজেকে দেখছে আর ভাবছে তাকে বোধহয় আজ একটু বেশি সুন্দরী লাগছে। একভাবে আয়নায় তাকিয়ে নিজের চোখ, মুখ, ঠোঁট ভালোভাবে দেখছে। সবকিছু যেন আজ অন্য রকম লাগছে। শুভ সেই প্রপোজ বার কানে বাজছে রোজার। মুহূর্তটা ভীষণ সুন্দর ছিল। মাথার উপর যে উত্তপ্ত সূর্য ছিল, ভীষণ রোদ ছিল, কোনোটাই খেয়াল ছিল না দুজনের। রোজার মন আর মুখ থেকে হাসি যাচ্ছে না। এরই মাঝে ওয়াশরুমের দরজায় বাইরে থেকে টোকা দিচ্ছে শুভ, আর রোজার নাম ধরে ডাকছে। শুভর কণ্ঠ শুনে রোজা যেন লজ্জায় নিয়ে গেল, তবে তার ভালো লাগছে শুভর উপস্থিতি। রোজা দরজায় কান লাগিয়ে পানির ট্যাপ বন্ধ করে বলল, কিছু বলবেন? দরজা খোলো। কিন্তু সমস্যা নেই, আমি ভিতরে আসবো না। রোজা দরজা খুলে একটু মুখ বাড়াতেই শুভ রোজার দিকে স্থির নয়নে তাকালো একবার। রোজার চোখে মুখে পানি চিকচিক করছে, চোখের কোয়া আর পাপড়ির পানিতে ভিজে ভারী সুন্দর লাগছে। রোজার দুই গাল রোদের তাপে লাল বর্ণ ধারণ করেছে। রোজার এমন রূপও শুভকে ভীষণ আকৃষ্ট করছিল। রোজা নিজের দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? লজ্জায় মুখ তুলতে তাকাতে পারছে না। শুভ বলল, আমি কি তোমায় স্পর্শ করতে পারি, মানে তোমার মুখে হাত দিতে পারি? সামান্য একটু মুখে হাত দিতেও এই যুগে কেউ পারমিশন নেয়, সেটা শুভকে না দেখলে রোজা বুঝতোই না। রোজার ধারণা ছিল এই যুগের ছেলেরা স্পর্শ করার উদ্দেশ্যেই হয়তো রিলেশন করে। রোজার চোখ তুলে শুভর দিকে তাকিয়ে হ্যাঁ সুযোগ বোঝালো। শুভ রোজার লাল হয়ে যাওয়া গালে আলতোভাবে আইস ঘষে দিচ্ছে। লজ্জা আর ভালো লাগা দুটো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে রোজার। এই ভালো লাগা, ভীষণ ভালো লাগা, পৃথিবীর সব থেকে সুন্দর অনুভূতি। শুভর আঙুলগুলো আলতোভাবে ছুঁয়ে যাচ্ছে রোজার গালে। অনুভূতি গভীরে হারিয়ে রোজার চোখ বন্ধ করে আছে। অনুভূতিটা রন্দে রন্দে জেগে জেগে উঠছে। এক শীতল অনুভূতি রোজাকে মাতোয়ারা করে তুলেছে। মেয়েরা স্বভাবগতই লাজুক প্রকৃতি। রোজার ইচ্ছে করছিল সেও শুভকে একটু ছুঁয়ে দিই, তার শুভকে আলতো পরশে মুখে হাত বোলাতে ইচ্ছে করছে, কিন্তু লজ্জায় বলতে পারছে না। ইচ্ছেটা অপূর্ণ থাকায় ভেতরে ভেতরে ছটপট করছে রোজা। ভীষণ ইচ্ছা, অপূর্ণ থাকার যন্ত্রণা কম পোড়াচ্ছে না রোজাকে, কিন্তু লজ্জার শক্তি এতই বেশি রোজা পেরে ওঠেনি। শুভ আস্তে করে রোজার কানে বলে গেল, সবাই ঘুমিয়ে পড়লে ছাদে এসো, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। রোজা লাজুক হাসি দিয়ে ওয়াশরুমের ওয়ালে পিঠে গিয়ে যেন লজ্জা আর ভালো লাগায় মিশে যাচ্ছে। বুকের মাঝে হাতুড়ির মতো বাড়ি দিচ্ছে তার। শুভ কাছে এলেই তার এই সমস্যাটা হয়। হৃৎপিণ্ডে ধুকপুক আওয়াজ যেন তীব্র গতিতে বেড়ে যায়। রোজার অস্থিরতা বেড়ে গেল বহু গুণ। শুভ তাকে কি বলতে চাইছে সেটা এখনই জানতে পারলে বোধহয় ভালো হতো তার। কি সারপ্রাইজ দিবে? ভালোবাসার মাঝে অপেক্ষা সব থেকে যন্ত্রণা, যে যন্ত্রণায় পোড়াতে গিয়ে শুভ তার অপেক্ষায় রেখে চলে গেল। দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা। রোজার মনে হচ্ছে কয়েক জনম কেটে গেছে। তার ইচ্ছে করছে হাতের কোনো জাদুটোনা থাকলে পৃথিবীর সবাইকে নিদ্রায় পাঠিয়ে শুভ সারপ্রাইজটা দেখতো। সন্ধ্যার পরে সূর্য অস্তমিত হওয়ার পরে মাগরিবের নামাজ পড়ে নোমান, রাজ, শুভ মসজিদ থেকে বাসায় ফিরল। হাতে এক গাদা চিপস আর চানাচুরের প্যাকেট, একটা পলিথিনে মুড়িয়ে নিয়ে আসছে শুভ। বাসায় ঢুকে সোহানার হাতে দিয়ে বলল, ভাবি আপনার জন্য। সোহানা প্যাকেটটা হাতে নিয়ে বলল, তোমরা বসো, আমি চা নিয়ে আসি। নোমান রোজাকে ডাকলো। মিস শালিকা, কোথায় আপনি? এদিকে আসুন। রোজা এসে নোমানের পাশে বসলো আর বলল, কি ব্যাপার দুলা ভাই, আপনি আমাকে খুঁজছেন? নোমান বলল, আমরা এদিকে আছি, আর তুমি কোথায় বলো তো শালিকা, বুঝে হচ্ছে না। আমি আন্টির রুমেই ছিলাম দুলা ভাই।
ভাবছি রোজা নড়াইল তোমাকে বিয়ে দিয়ে রেখে দিই, তোমার আর ফিরে যাবার কোনো দরকার নেই। রাজ বলল। সুন্দরী সে মহিলা। চোখ ফেরাতে পারবেন না। এরই মাঝে সোহানা চায়ের ট্রে হাতে নিয়ে ভেতরে প্রবেশ করলো। শুভ এতক্ষণ চুপচাপ আছে, সবার কথা শুনছে, কথা বলছে না, তবে দৃষ্টি সবসময় রোজার দিকেই আছে। শুভ ইচ্ছা করছে না চোখের দৃষ্টি সরাতে। প্রেম ভালোবাসাকে অদ্ভুত, তাই না? যার উপর মায়া পড়ে যায় তার থেকে আর চোখই সরানো যায় না। এদিকে রোজা ভীষণভাবে ছটফট করছে রাত হবার। শুভ তাকে কি সারপ্রাইজ দিবে সেটাই দেখার জন্য অপেক্ষা করছে রোজা। সোহানা ভেতরে প্রবেশ করেই বলল, সবাই কথা বলছে, শুভর কোনো সারা শব্দ পাচ্ছি না যে। কি ব্যাপার শুভ ভাই, চুপ আছো যে? আসলেও ভদ্র সাজার অভিনয় করছে। শুভ কিন্তু এতটাও ভদ্র নয়। শুভ এতক্ষণ পরে বলল, সেম টু ইউ ব্রো। সবাই চায়ে চুমুক দিয়ে বিভিন্ন গল্প করছে। সোহানা আবারও বেশি করে কাঁচা মরিচ, পেঁয়াজ আর টমেটো কেটে চানাচুর আর মুড়ি দিয়ে মাখিয়ে নিয়ে এসেছে। চা রেখে সবাই মুড়ি খেতে ব্যস্ত। নোমান বলল, সুহানা, তোমার হাতে তো জাদু আছে, যা রান্না করো, যে খাবার রেডি করো, সে যেন অমৃত। ভাবির হাতে জাদু আছে এটা সত্য, তবে খুব খারাপ কিছু রান্না করলেও ভাইয়া তার প্রশংসা করতে বলবেন। ভাবি স্পর্শ করলেই ভাইয়ের কাছে অমৃত হয়ে যায়। শুভরাজের দিকে তাকিয়ে বলল, তোর মতো ফ্ল্যাট বাজ ছেলে কিভাবে বুঝবে ভালোবাসার অনুভূতি? ইটস কল লাভ ইয়ার। সোহানা বেশ লজ্জা পেয়ে গেল। রোজা একটা বাটিতে করে রাজের আম্মার জন্য মুড়ি নিয়ে গেল। রাজের আম্মা বলল, কি ব্যাপার রোজা মা, তুমি মুড়ি নিয়ে এসেছো কেন? আন্টি অনেক মজা হয়েছে, খেয়ে দেখুন না। এসো খেতে খেতে গল্প করি। জি আন্টি বলুন। তোমার তো গ্রামে থাকার অভ্যাস নেই, তাই না মা? না মানে বড় হয়েছি ঢাকায়, এই জন্যই অভ্যাস নেই। নড়াইলে অসুবিধা হচ্ছে না? না তো আন্টি, প্রথমবার ঢাকার বাইরে এসে আমার খুব ভালো লাগছে আন্টি। আপনাদের সাথে ভীষণ আনন্দে আছি আমি। তার মানে আমাদের সাথে থাকতে পারবে তুমি? পারবো আন্টি, খুব পারবো। এরই মাঝে রাজ এসে বলল, রোজা তোমার ফোন এসেছে। কে? অহনা মেবি। রোজা ফোন কানে নিয়ে বেরিয়ে গেল। আরে অহনা, তোর উনি কেমন আছে? শুনেছি ভালো আছে। কেন, তুই জানিস না? না রে, আম্মুর সাথে কথা হয় শুধু ওনার। সে কি শুধু তার শ্বশুর বাড়ির সাথে কথা বলে এমন কিউট বউটার মুখ দেখেনি? হ্যাঁ দেখেছে, কিন্তু সে নাকি বলেছে তার লজ্জা লাগে কথা বলতে। আম্মুর কাছে ফোন দিয়ে শুধু আমার কথা জিজ্ঞাসা করে, সারাদিন ফোন করে সে। তুই ফোন দিতে পারিস না? আমার কাছে নাম্বার নেই, আর সে বলেছে একবারে সব কথা বাসর ঘরে বলবে। বাসর ঘরে রোম্যান্স করবে নাকি দেখবি? তুই যা কিউট, দুলা ভাইজান দেখে জ্ঞান হারাবে। বস, জ্ঞান না, ঘোড়ার ডিম হারাবে। সে কেমন লোক বলতো? বিয়ে ঠিক হয়েছে, হবু বউয়ের সাথে একটাবার কথা বলছে না। এ কেমন পুরুষ বলতো? আমার তার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। সে গম্ভীর নাকি খোলা মনের, সে রোমান্টিক নাকি আনরোমান্টিক কিছুই বুঝতেছি না। বিয়ের আগে একবার কথা বলে নিলে ব্যাপারটা বোঝা যেত। এই রোজা, তুই এইবার ফিরে আইতো, তুই থাকলে তোকে দিয়ে কথা বলাতে পারতাম। আমার তো খুব লজ্জা লাগছে। তোর কি সেই ব্যাটার ফটো দেখে পছন্দ হচ্ছে? মিথ্যে বলবো না, আমি ক্রাশ খেয়েছি দেখে। আহারে বেচারি। রোজা, মজা নিস না ইয়ার। দেখো না, তুই বেটা যতই সুন্দর হোক, আমাদের রাজভাইয়ের থেকে সুন্দর না। কিন্তু রাজভাইকে দেখেই ভেবেছিলাম তোর সাথে বিয়ে দিব, এমনকি সোহানা আপুরও সেই ইচ্ছা ছিল। বাট এরই মাঝে তোর বিয়ে ঠিক হলো। রাজ কি খুব কিউট নাকি রে রোজা? মারাত্মক সুন্দর, তুই দেখলেই জাস্ট ফিদা হবি। আহার রোজা, তোর হাব ভাব ভালো মনে হচ্ছে না। ওই রাজের উপর ক্রাশ খাসনি তো আবার? রাজভাইয়ের উপর ক্রাশ খাওয়া দোষের কিছু নয়, তুই ক্রাশ খাবি পাক্কা। রাজের সাথে কি চলে রোজা তোর? নড়াইল গিয়ে প্রেমে পড়িস না তো? রোজা শুভর মুখখানা ভেবে হেসে দিল আর বলল, অহনা, আমি তোকে সব বলবো। এখানে এসে আমার রাজপুত্রকে খুঁজে পেয়েছি। আই রিয়েলি লাভ হার। রোজার পেছনে রাজ দাঁড়িয়েছিল। ফোনের ভলিউম বেশ বেশি থাকায় রাজ কথাগুলো শুনলো। কেমন
অনেকক্ষণ আড্ডা দিল ফোনে। রাজ ফোনে কথা শেষ করে দেখলো রোজার কানে ডালিয়া ফুল গুজে রাখা। রাজ খানিকটা মুগ্ধ হয়েই তাকালো। শুভ তাকিয়ে দেখছে তার দেওয়া ডালিয়া ফুলটা রোজা কানে গুজেছে। শুভর মন চাইছে একটা ডালিয়া ফুলের ক্ষেত বানাতে। পৃথিবীতে মনে হয় ডালিয়া ফুলই সব থেকে বেশি সুন্দর। রাজ রোজার কান থেকে ফুলটা কেড়ে নিয়ে বলল, কি ব্যাপার রোজা, এই ফুলে কি আছে? খুব যত্ন করে নিয়ে বেড়াচ্ছ। বলে রাজ ফুলটা নিয়ে দৌড় দিল। রোজার কাছে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস, তার জীবনের সব থেকে অমূল্য কোনো সম্পদ রাজের হাতে রয়েছে, আর সেটা নিয়ে ছিনিমিনি খেলছে রাজ। প্রায় শুকিয়ে যাওয়া ফুলটা এত দামি রোজার কাছে, যেন এর থেকে মূল্যবান কিছু রোজার জীবনে নেই। এই ফুলটাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফুল বলে মনে হচ্ছে রোজার কাছে। আসলে যে মানুষটা গুরুত্বপূর্ণ, তার দেওয়া সামান্য জিনিসটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এটা একমাত্র যে ভালোবাসে সেই বুঝতে পারে। এত গভীরভাবে রোজা কাউকে ভালোবাসবে সেটা শুভর সাথে দেখা না হলে বুঝতেই পারতো না। রাজ ফুলটা একবার উপরে তুলছে তো একবার নিচে নামাচ্ছে, আর রোজা বারবার বলছে, প্লিজ ভাইয়া ফুলটা দিন। আপনি অন্য যা কিছু আছে নিয়ে নিন, তবুও এই ফুলটা দিয়ে দিন। রাজ রোজাকে খ্যাপাতে বলে যাচ্ছে। দেওয়া যাবে না, কি আছে এই ফুলে, এই রহস্য না জেনে ফুলটা দিব না। রোজা দুঃখী দুঃখী মুখে বলছে, দেখুন, এটা কিন্তু ঠিক না। এই ফুলটা আমার প্রাণের চেয়ে প্রিয় রাজ ভাইয়া। রাজ আরো সন্দিহান ভাবে প্রশ্ন করছে, প্রাণের থেকে প্রিয় যখন, তখন তো এটা নিয়ে একটু বেশি গবেষণা করতে হচ্ছে রোজা। কি কারণে এই ফুলটা প্রাণের থেকে প্রিয়? রোজার মুখে কাঁদো কাঁদো অবস্থা, খুব ভীষণ কাকুতি মিনতি করে বলছি, রিকোয়েস্ট করছি, প্লিজ রাজ ভাইয়া ফুলটা দিন না। রাজ এই হাত থেকে ও হাতে চড়ছে ফুলটা। এটা দেখে রোজার বুকে যেন রক্তক্ষরণ হচ্ছে। প্রিয় জিনিস অন্যের হাতে দেখে নষ্ট হতে দেখা খুব একটা সহজ কথা নয়। শুভ রাজকে বলল, ভাই বাচ্চা মেয়ে কষ্ট পাচ্ছে, দিয়ে দে না, শুধু শুধু পেন দিচ্ছিস কেন? নো ভাই, এই ফুল আমি দিবই না। এই ফুলের রহস্য কি আমি জানতে চাই। ভাই রোজা কিন্তু এবার কেটে দিবে, তার চোখের পানি সহ্য করতে পারবো না। রাজ শুভর দিকে তাকিয়ে বলল, এত দয়ালু কবে হলি যে কারো চোখের পানি সহ্য করতে পারবে না? বলি রাজ ছাদের দিকে ছুটে গেল। রোজাও পিছে পিছে ছুটে গেল। শুভ বাধ্য হয়েও মিজে গেল তাদের সাথে। রাজ ছাদের এদিক থেকে ওদিক থেকে ছুটছে, আর রোজাও ছুটছে। শুভ ছাদের ওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে তাদের ছোটাছুটি দেখছে। ছাদ দিয়ে বেশ কিছুক্ষণ ছোটাছুটির পর রাজ নিচে নেমে গেল। শুভ অসহায়ের মতো তাদের দৌড়াদৌড়ি দেখছে। রাজ নিচে গেলে রোজা নিচে নামতে গিয়ে পায়ের তালুতে জিনেরি ফুটে গেল। রাজ এতক্ষণ নিচে চলে গিয়েছে। ছাদের কাজ চলছে বলে জিনের ইট বালু এদিক সেদিক ছড়ানো ছিটানো রয়েছে। তাড়াহুড়োতে রোজা খালি পায়ে ছুটে এসেছিল ছাদে। রোজা ব্যথায় আটকে উঠলো সাথে সাথে, প্রচন্ড ব্যথায় কুকিয়ে উঠে বসে পড়ল। শুভ দ্রুত এসে রোজাকে ধরল। রোজা ছাদে বসে পড়ল। শুভ রোজাকে ধরে বসে পড়ল। চোখ মুখ বন্ধ করে ছটপট করছে রোজা। শুভ দ্রুত রোজার পা দেখে পড়ল। ও মাই গড! মনের সব থেকে কাছাকাছি থাকা মানুষ যে পুরা মনের রাজত্ব করে, সে কোনো ব্যথা পেলে অপর পাশে থাকা মানুষটা বোধহয় বেশি ব্যথা অনুভব করে। শুভর মনের অবস্থা সেই, কি বলবে কি করবে বুঝে উঠতে পারছে না। শুভর হাতের উপর রোজা যন্ত্রণায় নিজের শরীরের ভার ছেড়ে দিয়েছে। শুভ রোজাকে বলছে, প্লিজ একটু সহ্য করো, আমি এক্ষুনি বের করে দিচ্ছি। শুভ রোজার পা থেকে জেনেরিটা এক টানে বের করলো। রক্ত গড়িয়ে পড়লো সাথে সাথে। রোজার চোখ দিয়ে পানি পড়ছে। ব্যথায় স্থির থাকতে পারছে না রোজা, পা ভীষণ ছটপট করছে। রোজার ফর্সা নরম পায়ে জেনেরি ফোটাতে মনে হচ্ছে শুভর হৃদয়ে ফুটেছে। শুভ রোজার পা চেপে ধরে বলল, সামান্য একটা ফুলের জন্য নিজের ক্ষতি করতে চাও? কি এমন ছিল ফুলে?
আমি তোমার জন্য এমন হাজারটা ফুল এনে দিতাম রোজা। ব্যথা তুমি পেয়েছো, তার থেকে ভীষণ বেশি ব্যথা আমার অনুভব হচ্ছে। রোজা ব্যথায় দম নিয়ে সহ্য করার চেষ্টা করে চোখ বন্ধ করে বলল, ওটা সামান্য নয়, আপনি বরং আপনার দেওয়া জিনিস দুটোই ভীষণ মূল্যবান আমার কাছে। প্লিজ কখনো কোনো জিনিস সামান্য বলবেন না। আপনাকে ভালোবাসি আমি শুভ, ভীষণ ভালোবাসি, কেন জানি না। শুভ রোজাকে একদম বুকের সাথে মিশিয়ে নিল। এক হাতে রোজাকে আগলে ধরে বলল, ভালোবাসি পাগলিটা, কেঁদো না প্লিজ। আমি আছি তো। কোনো যদি সিস্টেম থাকতো তোমার সব ব্যথা নিজের ভিতরে নিয়ে আসতাম। শুভ রোজার ওড়নার এক সাইড ছিঁড়ে রোজার পা বেঁধে দিল। রোজা বলল, নতুন ওড়না কিনে দিয়েছেন, ছিঁড়ে ফেললেন? এমন হাজারটা অন্য দিব তোমায়। আমার শুধু তুমি চাই রোজা, পৃথিবীর কোনো কিছু তোমার থেকে মূল্যবান নয়। বেশ কিছুক্ষণ পরে রোজা পা তুলে দাঁড়াতে পারছে না। শুভ এক ঝটকায় রোজাকে কোলে তুলে নিয়ে নিচে গেল। রাজের আম্মা সহ সবাই ভীষণ অবাক। রাত চোখ বড় বড় করে তাকিয়েছে শুভর কোলে রোজা, কিন্তু কেন? রাজের আম্মা বসে একটা ইসলামিক বই পড়ছিলেন। হঠাৎ এমন দৃশ্যই থমকে গেলেন। রাজের চোখ রোজার পায়ের দিকে গেল। রাজ বলল, কি হয়েছে রোজার পায়ে? শুভ বলল, তোর সাথে ছোটাছুটি করে পায়ে জেনেরই ফুটে গিয়েছে। রাজ মাথায় হাত দিয়ে বলল। ও শিট। রাজের আম্মা অতি ব্যস্ত হয়ে বললেন, এখানে বসিয়ে দাও বাবা। সোহানা, শিগগিরই এদিকে এসো। শুভ রোজাকে সোফাতে বসিয়ে দিল। রাজ পাশের বাসায় একজন ছোটখাটো ডক্টরের কাছে গেল রোজার পায়ে প্রাথমিক চিকিৎসার জন্য। কিছুক্ষণের মাঝে ডক্টর এসে রোজার পায়ে স্যাভলন লাগিয়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে চলে গেল। রাজকে একটু আম্মা বকাঝকা করলো। শুভ বলল, আন্টি ব্যাপার না, এতে রাজের কোনো দোষ নেই। শুভ রাজকে ভীষণ ভালোবাসে, যেন তার ভাই। রাজের জন্য এক জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারবে। রাজের মন খারাপ বা কেউ বকলে মেনে নিতে পারে না। রাজের নিজের কাছে ভীষণ খারাপ লাগছে, তার জন্য রোজার এমন অবস্থা হলো। শুভরাজের কাঁধে হাত দিয়ে বলল, ডোন্ট ওরি ইয়ার, এটা জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল, আর কিচ্ছু না। রাজ ভীষণ লজ্জিত ভাবে রোজার হাতে ফুলটা ধরিয়ে দিয়ে বলল, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।